চাঁদনি রাত, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য ফুটে উঠেছে এই প্রখর রাতে। ফকফক করছে শির উঁচু করা পাহাড় পর্বত গাছপালা, থই থই করছে নদীর জল, তাল মিলিয়ে বহমান বাতাস, ভেসে ভেসে আসা নিশাচর পাখির আগমন থেকে শোনা যাচ্ছে শেয়ালের হাঁক। ঠিক সেই মুহূর্তে শাসময়ী প্রকৃতির বুক চিরে সায় সায় করে চলে গেল এক যান্ত্রিক বাহন। পিচ ঢালা রাস্তার ধার থেকে নেমে এলো গাড়িটি কাঁচা রাস্তায়, থেমে গেল বড় ঝোপের ধারে। নেমে এলো দুজন মানব। নির্জন পরিবেশে এদিকে মানুষের দেখা পাওয়া দুষ্কর। মানব দুটি এদিক ওদিক চাইল, পা থেকে মাথা পর্যন্ত আগাগোড়া কালো কাপড়ে ঢাকা, যেন অন্ধকারেই মিশিয়ে দিতে চাইছে নিজে উপস্থিত। ভীরু ভীরু পায়ে গাড়ির পেছনে এলো তারা। পিছনের সিট থেকে একটা বস্তা টেনে হিসড়ে দৌড়ে দূরে ঝোপটির কাছে এলো। ঝিঝি পোকা ডাকছে, দূরে জোনাকি পোকার মিট মিট আলোতে আলোকিত হয়েছে, যেন এক মুঠো জল জল তারা ধরা দিল পৃথিবীর বুকে। মানব দুটি চারদিকে একবার ভালো করে দেখে ঝোপের ধারে ফেলে দিল বস্তাটি। পশর রাতের আলোয় মানব দুটির চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। তারা দ্রুত জায়গা ত্যাগ করলো। ভোরের আলো ফুটেছে, বাহিরে এখন ফুটফুটে ভোর। বাতাস হু হু করে বয়ে যাচ্ছে। মেঝাপ মাত্রই নামাজ শেষ করে জগিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ছুটতে ছুটতে চলে এলো বড় রাস্তা ধরে লেকের পাশে। ঘন্টাখানেক দৌড়ে হাঁপিয়ে বসে পড়ল লেকের ধারে। সারা শরীর ঘেমে জর্জরিত। জ্যাকেটের চেনটা খুলে ফেলল সে। সারা মুখে বিন্দু বিন্দু ঘাম হারিয়ে গেল রুমালের ভাঁজের ফাঁকে। একজোড়া তীক্ষ্ণ চোখ মেলে তাকিয়ে আছে পানির দিকে। মিষ্টি রোদে সোনালি আলো পড়ছে পানিতে। একটি পরিচিত মুখের প্রতিচ্ছবি আবছা ভেসে উঠল যেন পানির উপর। তাৎক্ষণিক বন্ধ করে নিল চোখ জোড়া। ভিতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কিন্তু পুরনো অতীত কি কখনো পিছু ছাড়ে? যেন এখনো ও ভেসে আসছে কানের মাঝে কিশোরীর খিলখিল হাসির শব্দ। মেঝাপ সেদিকে তাকালো। না, সব তার ভ্রম। আবারও গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল। পরিবেশের নিস্তব্ধতা চিরে বেজে উঠল তীক্ষ্ণ ফোনের আওয়াজ। ফোন তুলতেই উপাস থেকে ভেসে এলো বয়স্ক পুরুষালী এক কণ্ঠ। মেজাব, হোয়ার আর ইউ? তোমাকে আমার খুব প্রয়োজন, বড্ড বিপদে পড়েছি আমি। কেন বস? ভাবিজি বুঝি আবার বের করে দিয়েছেন ঘর থেকে? মেজাব, মজার সময় নয়, একটি কেস এসেছে খুব ক্রিটিক্যাল। মেহজাব এবার গম্ভীর হয়ে এলো। ওপাশের মানুষটিকে আসছি বলে কেটে দিল কলটি এবং নিজের অতীতের তালা বন্ধ করে দৌড়াতে শুরু করলো। গন্তব্য আপাতত বাড়ি। টিভির চ্যানেলে এই নিয়ে হয়তো 1000 বার বলে কয়ে কান ঝালাপালা করে চলেছে দুটি সংবাদ। বিশিষ্ট শিল্পপতি মোহিত চৌধুরীর খুন, তার উপর বাড়ছে গণধর্ষণ। দিন দিন গুম হচ্ছে রমণী, তরুণীর পাওয়া যাচ্ছে ঘন ঘন লাশ। টিভির পর্দার ওপাশে রমণী, তার ঠোঁট নাড়িয়ে বলে যাচ্ছে স্পষ্ট সুরে, পরপর 4টি খুন, ধরন এক, সময়ে খুনিও কি এক। কে এই খুনি? পুলিশ এখনো পর্যন্ত একটি রহস্য বের করতে পারেনি, না পেরেছে গণধর্ষণকারীদের ধরতে। গোপন তথ্য জানা গিয়েছে কেএসটি এবার হস্তান্তর করা হবে সিআইডির কাছে। এই কেস সম্পর্কে নতুন নতুন আপডেট জানতে চোখ রাখুন চ্যানেল 20-তে। ছোট শ্বাস গিলে টিভি অফ করে দিলেন অফিসার জাহেদ। রিপোর্টাররা হাত ধুয়ে পিছনে পড়েছে যেন। কি করবে এবার জাহেদ? এই কেস সলভ না করতে পারলে নাক কাটবে তাদের ডিপার্টমেন্টের। আবারও মাথা গরম হয়ে গেল জাহেদের। রক্তচাপ নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে মনে হচ্ছে। উনি বারবার মাথায় বরফের ব্যাগটা চেপে ধরেছেন। না, শান্তি নেই যেন। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় নক পড়ে। জাহেদ গলা উঁচিয়ে বলে, জাকাম কামিং। মেঝাব হাসি হাসি মুখ করে ঢুকলো রুমটিতে। স্যারকে দেখে এক লম্বা সালাম দিয়ে দৃষ্টি আকর্ষণ করল। স্যার তাকালেন এক ঝলক। ছেলেটিকে দেখেই জাহেদের মন ভালো হয়ে গেল। মাথা থেকে নেমে গেল যেন 80 মন বস্তার ভর। এই সুঠাম সুন্দর লাল ফর্সা গোলুমুলু ছেলেটি বরাবর ফিটফাট। হাসির ঝলক মুখখানি কমই দেখা যায়, যদিও যতবার তার সাথে জাহেদের কথা হয় মন প্রাণ ভরে যায়। আজও অসম্ভব সুন্দর লাগছে ক্যাজুয়াল ফর্মাল ড্রেস করে। হালকা রঙের শার্ট আর কালো প্যান্ট,
তার উপর একটি কোট, চুলগুলো গুছিয়ে পিছনে সেট করে রাখা, লম্বাটে মুখ, শক্ত চোয়াল, হাসি হাসি মুখ, টিতে টোল পড়ে, খাড়া নাক, ধারালো আর কাটকাট চেহারা, অধিকারী মেঝাব। ডিপার্টমেন্টে ওর রূপে মেয়েদের হাল যেন মরি। জায়েদের বড্ড আফসোস হয়। আজ যদি তার একটা মেয়ে থাকতো, ধরে বেঁধে বিয়ে দিয়ে দিত মেঝাবকে। মেঝাবকে এভাবে লক্ষ্য করতে দেখে হাসলো সে, গলা ছেড়ে বলল, স্যার আমায় দেখা শেষ হলে বরং জরুরি তলবটা কেন করেছেন তা নিয়ে কথা বলি। জায়েদ এবার হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি একমাত্র ভরসা বাবা, তোমাকে দেখেই শান্তি পাই, নয়তো কবি হয়তো পটল তুলতাম। প্রতি উত্তরে হেসে উঠলেন মেহজাব। জায়েদ আবার বলল, শোটাতে কি হচ্ছে বুঝতে পারছি না, দিনের পর দিন খুনের সংখ্যা বেড়েই যাচ্ছে, না খুনিকে ধরা যাচ্ছে না কিভাবে খুন হচ্ছে তা ধরা যাচ্ছে। মেঝাব মন দিয়ে কথাগুলো শুনছে আর টেবিলের উপর রাখা পেপারের ওয়েটটা ঘোরাচ্ছে। সে বলল, স্যার কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। না কোনো ক্লু নেই, আছে শুধু এতটুকু, খুন করার আগে ভিকটিমকে একটি নোট পাঠানো হয় আর নোট পাওয়ার পরের দিন ভিকটিম হাওয়া, খুন করার 24 ঘন্টা পর লাশ পাওয়া যায় গাজীপুর হাওলা গড়ের আশেপাশে। মেঝাবের কপালে এবার ভাঁজ পড়ে। এই পর্যন্ত 4টি খুন হয়েছে আর ডেড বডি সব কয়টা পাওয়া যাচ্ছে গাজীপুরের জঙ্গলে। স্ট্রেঞ্জ। সে বলল, স্যার এক্ষুনি হয়তো গাজীপুর ভাওলগড়ের সাথে কোনো লিঙ্ক আছে, নয়তো সেখানেই কেন বারবার লাশ পাওয়া যাচ্ছে সেটাই তো ধরতে পারছি না আমরা। উপর থেকে প্রেশার আসছে বুঝতেই পারছো, সম্ভ্রান্ত পরিবারের ছেলে মহাদের খুন, সোজা তো ছেড়ে দেবে না তারা, প্রেশার দিয়েই যাচ্ছে। তাই তো তোমাকে ডাকা, এবারের মতো আমাকে বাঁচাও, নয়তো শেষ বয়সে এসে চাকরি হারাতে হবে আমার। কেমন কাদো কাদো মুখ করে ফেললো যেন জাহেদ। বড্ড হাসি পেল তার বসের কাণ্ডে। ঠোঁট চেপে হাসিটুকু গিলে আশ্বাস দিল যে, স্যার চিন্তা করবেন না, ইনশাআল্লাহ এই খুনিটাকে টেনে আপনার পায়ের কাছে ফেলবো। তুমি না থাকলে যে কি হতো আমার। আচ্ছা তাহলে নেমে পড়ো তোমার টিম নিয়ে কাজে। মেঝাব মাথা নাড়ালো, আরো একবার সালাম দিয়ে বেরিয়ে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে রইল অলস দৃষ্টি। কিছুক্ষণ তাকিয়ে জাহেদ আবারও টিভি অন করলো। সেই একটি খবর দৃশ্যপট হলো, বিদ্রমভাবে পেটানো হচ্ছে কাউকে জেলখানার বাথরুমের মতো একটি রুমের মাঝে। রিমান্ডে নিয়ে হয়েছে কানকাটা মনসুর নামের একটি মধ্যবয়সী লোককে। লোকটি কিছুতেই তার অপরাধ স্বীকার করছেই না। আবির এবার চেঁচিয়ে বলল, শালাকে ডিম থেরাপি দিতে হবে, নয়তো সে মুখ খুলবে না। আবিরের কথায় বাকি দুজন কনস্টেবল হ্যাঁ সূচক জানিয়ে সম্মতি দিল। ঠিক তখনই আবির্ভাব হলো একজন আগন্তুকের। লোকটির পায়ের বুট জুতোর শব্দে থেমে গেল সব। মনসুর অতি আগ্রহে তাকালো দরজার দিকে। লোকটি ভিতরে এলো। আবছা আধারে দেখা গেল মুখমণ্ডল। আবির সহ দুজন কনস্টেবল সালাম দিল আগন্তুকটিকে। আগন্তুক মাথা নাড়ল, টেবিলের উল্টো পাশে রাখা চেয়ারটিতে বসলো। মনসুর একটু যেন স্বস্তি পেল। কাল থেকে বেদরমভাবে পিটিয়েই যাচ্ছে এই সুদর্শন স্যারটি। তার এই ধুলাই যার জন্য বেঘাত ঘটল, তাকে একবার নিভু নিভু চোখে দেখল। ঘরের মিটমিট আলোয় একজন অত্যন্ত সুন্দর দীর্ঘকায় দেহে লম্বা চওড়া একটি লোক উদাসীন দৃষ্টিতে তাকিয়ে আছে। মনসুর হা করে রইল। এত সুন্দর যুবক সে দেখেছে বড় পর্দায়, হিরোদের। মনসুরের ভাবনার সেট ঘটিয়ে সুদর্শন যুবকটি বলল, এত কষ্ট করার কি আছে আবির? চামড়া ছিলে পৃথিবীর সব থেকে ঝালমরিচের গুঁড়ো লাগিয়ে দাও, তোমার কষ্টটা অন্তত কমবে। আর তারও। মনসুরের মুখ চুপসে গেল। ভয়ে হাঁপাতে হাঁপাতে স্বীকার করলো সব। আবির হা হয়ে তাকিয়ে রইল মেহজাবের দিকে। মেহজাব তখন মুচকি হেসে সিগারেট ধরালো। সিগারেটের বিষাক্ত সেই ধোঁয়াগুলো নাক মুখ দিয়ে ছেড়ে দিয়ে বলে ওঠে, নতুন কেস হাতে পেয়েছি আবির, সব কিছু আবার শুরু থেকে শুরু করতে হবে। কাহিনীর শুরুটা রহস্য পেলে মধ্য অংশ মিলে যাবে, আর শেষটা না হয় আমরা লিখব। আবির মাথা নাড়ালো। দুজনে এসে দাঁড়ালো একটি রুমের ভেতরে। চারিদিকে যান্ত্রিক জিনিসপত্র, পাশেই বোর্ড, দামি দামি উন্নত মানের কম্পিউটার। আবির একটি ফাইল এগিয়ে দিয়ে বলে ওঠে, স্যার এই খুনগুলোর মাঝে একটা জিনিস কমন। কোন জিনিস? মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ মানে? জি স্যার, তবে এই কলেজটি 2 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু কেন? ফাইল মোতাবেক ওই হসপিটাল ক্রাইম চলতো, যা হাতে নাতে ধরা পড়ার পর হসপিটালটি বন্ধ করে দেয়া হয়। সে বছর এ নিয়ে অনেক হাঙ্গামাও হয়।
অনেক স্টুডেন্ট তাদের পড়াশোনার ক্ষতিও হয় এবং তাদের কোনো কলেজ এন্ট্রি দিচ্ছিল না। শেষ পর্যন্ত সরকারের রিকোয়েস্টে কয়েকটা কলেজ স্টুডেন্টদের সুযোগ দেয়, তবে অনেক স্টুডেন্টের মাঝে গায়েব হয়ে যায়, আবার কেউ বা বিদেশে চলে যায়। আপনার মুখে এই ধরনের কথা শুনে এক চিলতে রহস্যময় হাসি দেয় মেহজাব। তারপর আবার মেহজাব আবারও সিগারেট ধরালো, মুচকি হেসে রহস্যময় মধুর কণ্ঠে বলে ওঠে, ইন্টারেস্টিং। তা ওই কলেজ থেকে কারা কারা গায়েব হয়েছে যাদের আতাবাতা নেই? ডক্টর সাহির, ডক্টর অভিনব, ডক্টর আদার আর দুজন স্টুডেন্ট জয়নব ও কুয়াশা। মেহজাব গম্ভীর হয়ে গেল, মুখের ভাব ভঙ্গি পাল্টে গেল, বিড়বিড় করে বলে ওঠে, জৈনব, হোয়ার আর ইউ? একটা হিংস্র বাঘের থেকে কিছুটা দূর গুটিসুটি মেরে বসে আছে জয়নব। ভয়ে নিজের হাত এত শক্ত করে মুঠ করেছে যে নখ গেঁথে হাতির তালু থেকে রক্ত পড়া শুরু করেছে। দু হাঁটুতে মুখ গুজে থরথর করে কাঁদছে। জয়নব নিঃশব্দে কেঁদে যাচ্ছে। কিছুক্ষণ পর পর টাইগারের গর্জনে মা মা করে চেঁচিয়ে যাচ্ছে জয়নব। জয়নবের শ্যামলা বর্ণের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে কারোর পায়ের আওয়াজ ভেসে ভেসে এলো কানে। টাইগার যে জয়নবের খুব কাছের ছিল, সে এবার পিছিয়ে গিয়ে ভদ্র ছেলের মতো চুপচাপ বসে পড়ল। জয়নব এবার মাথা তুলে তাকালো। ফর্সার চেহারা আর গম্ভীরপূর্ণ দাম্ভিক মুখখানা নিয়ে এক হাঁটুতে ভর করে বসে পড়ল জলজ্যান্ত টাইগারের সামনে। টাইগারের মাথায় হাত বুলিয়ে মাংসের বড় পিস দিল তার পেল্টের সামনে। চেটে পুটে খেতে লাগলো টাইগার। জয়নব এসব দেখে অবাক হয়ে প্রশ্ন চোখে তাকিয়ে রইল আদরের দিকে। আদর তার ফ্যাকাশে দৃষ্টিতে জয়নবের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আজ থেকে আমার ছেলেই তোমার খেয়াল রাখবে। জয়নব ভয়ে একটা শুকনো ঢোক গিলে কান্না করতেই ভুলে গেছে। আদর আবার বলল, আমার থেকে পালাবার চেষ্টা করো না জান, ভালো হবে না খুব একটা। তার ডেমো কিন্তু একটু দেখিয়েছি। জয়নব ড্যাব ড্যাব করে চেয়ে রইল। মানুষের সাথে পেরে উঠতে পারবে হাজারবার, কিন্তু কিন্তু একটা বাঘ কিভাবে পারবে এই নরক থেকে পালাতে? জয়নব কিভাবে পারবে বাকি শত্রুদের শেষ করতে? কিভাবে পারবে এই গেমের মাস্টার মাইন্ডকে খুঁজে বের করতে? দিনটা থমথমে, গম্ভীর ভাব, যেন যে কোনো সময় ঝাঁপিয়ে নামবে আকাশের বুক চিরে বেদনা অশ্রু। ঠিক যেন কিশোরী মেয়ের মুখ। আকাশ পানে চেয়ে মেহজাব ভাবল, আকাশটা আজ হয়তো সত্যি অভিমান করে আছে। কার উপর হতে পারে? নিশ্চয়ই কোনো মনের কেউ। মেহজাবে ভাবনার সেট ঘটল। আবির গাড়ি ব্রেক কষল একটি দোতলা বাড়ির সামনে। স্যার, মাহাত খানের বাসায় এসে পড়েছি আমরা। মেহজাব মাথা নাড়ল। দাম্ভিক মুখখানায় ভেসে উঠল গম্ভীরতা। তারা বেরিয়ে এলো গাড়ি থেকে এবং ভিতরে চলল। মাহাতকে আমি নিজের প্রাণের চেয়ে বেশি ঘৃণা করি। কেন স্যার? কারণ সে একটা পশুর থেকে অধম। কি বলছেনটা কি স্যার? সত্যি বলছি। আবির বিস্ময়ে বুঁদ হয়ে তাকালো মেহজাবের দিকে। মেহজাব শীতল দৃষ্টি মেলে আছে, যেন কিছু একটা বোঝার চেষ্টা করছে। এবার আবির বলে ওঠে, মিসেস নুডি, এমন ধারণার কারণটা কি আপনার? নুরি এবার দীর্ঘ শ্বাস ছাড়ল। অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, কতটা নিষ্ঠুর ছিল সে আমি জানি। আমাকে যখন ইচ্ছা তখন ফিজিক্যাল টর্চার করতো নরপশুটা। বলেই ফুপিয়ে উঠল নুরি। আবির স্তম্ভিত। মেহজাব ভাবলেশহীন বলল, আপনি বলতে চাইছেন আপনার বোর আপনাকে মারধর করতো? নুরি চুপ করে গেল, মাথা নত করে বসে রইল। লক্ষ্য করলো দুজনের চোখে মুখে ফুটে উঠেছে লজ্জার ভাব। ম্যাম, সরি ফর দ্যাট। ইনভেস্টিগেশনের জন্য আমাদের জানা প্রয়োজন। নুরি থেমে থেমে লজ্জার সব এক সাইডে রেখে মাঠে নিচু করে বলে ওঠে, সেক্সুয়াল ব্যাপারে সোডিক্স কোর্সের ছিল মাহাত। নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল আবার। মুখে দুহাত চাপা দিয়ে হু হু করে কাঁদতে লাগলো। আবির আর মেহজাব চুপ করে রইল, কোনো কিছুই বলল না। আর 30 মিনিট পর অফিস রুমের রোলিং চেয়ারে বসে পেপার ওয়েট ঘুরিয়ে চলছে মেহজাব। আরেক হাতে দামি ব্র্যান্ডের সিগারেট। তার সামনে বসে আছে আবির। অনেকক্ষণ চুপ থেকে আবির এবার ঠোঁট নাড়ালো। বিগত খুন হওয়া মানুষগুলোর স্বভাব চরিত্রের সাথে অনেকটা মিল স্যার। লোকগুলো স্টেডিড, অনেক কষ্ট দিয়ে আনন্দ পায়। আবিরের মুখে এ কথা শুনে এবার মেহজাব সিগারেটটা আবারও ঠোঁটে ছুঁয়ে ধোয়া ছাড়লো। দুটো লিঙ্ক আছে এদের, এক হসপিটাল, দুই সেডিজম।
তার মানে এই দুটো কানেকশনের জন্যই এদের মরতে হয়েছে না তো? কিন্তু স্যার, কথা হচ্ছে এদের খুনটা হচ্ছে কিভাবে, তাই তো ধরতে পারা যাচ্ছে না। ফরেনসিক রিপোর্ট কি বলে? এটাই যে নর্মাল মৃত্যু। নর্মাল হলে এমন বেঁধে টেটে কেন ফেলবে জঙ্গলে? কথা তো সেটাই। মেহজাব জোরালো শ্বাস ছাড়ল, তারপর আবার বলল, মেডিকেল স্টুডেন্টদের লিস্ট রেডি হয়েছে? জি স্যার, জৈনবার রোফায়দার বান্ধবী বলতে তেমন কাউকে পাওয়া যায়নি, তবে চিনে অনেকেই। তার মাঝে আনিকা নামের একটি মেয়ে আছে জৈনবের ব্যাচের। তার কি বক্তব্য? বিশেষ কিছু না, তবে একটা কথা মনে হচ্ছে কাজে লাগতে পারে। কি? ডক্টর দেবাসী নামের একজন ছিলেন, তার মৃত্যু হয় খুব রহস্যময়ভাবে। উনি ছিলেন ওই কলেজের মেন কালপ্রিট, অবৈধ ব্যবসার সাথে জড়িত। জৈনব মেয়েটি সে সময় রূপক নামের একজন সিআইডিকে হেল্প করেছিল। ধরা পড়ার কদিন পর সেই রহস্যময়ভাবে মারা যায়, মানে হোটেল রুমে সুসাইড করে। স্ট্রেঞ্জ। শুধু তাই নয়, একজন স্টুডেন্টও ভূত ভূত বলে ঝাঁপিয়ে পড়েছিল শপিং মল থেকে। এদের মাঝে কানেকশন আছে কি? জি স্যার, দুটোর মাঝেই জৈনবের উপস্থিতি ছিল, তবে দুটোই আত্মহত্যা বলা হয় রিপোর্টে। দু আঙ্গুল কপালে ছুঁয়ে কিছু ভাবলো এবার মেহজাব, তারপর বলল, কেসটা সত্যি কমপ্লিকেটেড। আর ডাক্তার সাইরা আর ডাক্তার অভিনব আর ডাক্তার আদরের কোনো খবর? এখন পর্যন্ত না স্যার, তবে ডক্টর আদার মেডিকেল কলেজ বন্ধ হবার বছরখানেক আগেই হারিয়ে গিয়েছিলেন। কারো কারো মতে উনি হয়তো পৃথিবীতে নেই, আবার কেউ কেউ ডক্টর আদার নামে কাউকে চিনেই না। ইনফ্যাক্ট আমি তলিয়ে দেখেছি ব্যাপারটা, বাংলাদেশের কোথাও এই নামের কেউ জন্মই নেয়নি। ডাক্তার আদর এভাবে উধাও হবার কারণ কি থাকতে পারে? বিড়বিড় করে বলল মেহজাব। তখনই আবিরের যেন কিছু মনে পড়লো, এমন ভঙ্গিমা করে বলল, আর একটি কথা স্যার, আনিকার কথা অনুযায়ী যেদিন ডক্টর আদার গায়েব হয় সেদিনের পর থেকে জৈনবকেও কোথাও পাওয়া যায়নি। মেহজাবের চোখে মুখে একটা চাপা রাগ আর হতাশা দেখা দিল, মনে মনে বলল, কেন আমি সময় মতো সব জানতে পারলাম না? ডাক্তার আদর কি তাহলে জৈনবকে গুম করে দিয়েছিল? অন্ধকার ঘরের মধ্যে আলিশান বিছানার উপর বসে হাঁটুতে মুখ গুজে কেঁদে যাচ্ছে জয়নব। ঘরময় কান্নার শব্দ গুঞ্জনও হচ্ছে। ঠিক সেই সময় ক্লিক করে ঘরের দরজা খুলে গেল। আওয়াজটা শুনে কেঁপে উঠল জয়নবের আত্মা। জয়নব ভয়ে ভয়ে মাথা তুলল। চোখের সামনে ভেসে উঠল ছায়ামূর্তি। কারণ লোকটির শরীরের ঘ্রাণ ঘরের চারিদিকে ফুলের মতো সুবাস ছড়াচ্ছে। জয়নবের কাছে এই ঘ্রাণ, এই সুবাস পরিচিত। ছায়ামূর্তিটি এবার ঘরে লাইট গুণ অন করলো। সূর্যের আলোর মতো প্রতিফলিত হলো ঘরের আলো। ছায়ামূর্তির মুখটি এবার সুস্পষ্ট। জয়নব ভয়ে চাদর খামচে ধরল। সুদর্শন যুবক তার সামনে দাম্ভিকপূর্ণ মুখ থানায় দাঁড়িয়ে আছে। সুদর্শন যুবক তার সামনে দাম্ভিকপূর্ণ মুখ থানায় দাঁড়িয়ে আছে। লোকটির মুখ দুটি ছলছল করছে। জয়নব এবার ব্যক্তিটির চোখের দিকে তাকালো। চোখের মনি এবার ফ্যাকাশে নয়, বরং কুচকুচে কালো। হয়তো আবারও লেন্স পড়েছে লোকটি। এবার লোকটি ঠান্ডা কণ্ঠে বলল, জান, আর কত পালাবার চেষ্টা করবে? জয়নব চুপটি মেরে বসে চোখের জল ফেলতে লাগলো। আদর এবার এগিয়ে এলো, বাম হাতে শক্ত করে মুখটি তুলে ধরলো তার মুখ বরাবর। জয়নব ভয়ে ব্যথায় কুকড়ে যাচ্ছে। আদর আবার বলল, এইখান থেকে আর পালাতে পারবে না তুমি জান। এইটা বাংলাদেশ নয় যে যখন ইচ্ছে পালিয়ে গেলে আর খুন করে চলে এলে। জয়নবের চোখ ভয়ের সাথে এবার ঘৃণা দেখা গেল। আবারও সে বন্দিনী হয়ে গেল। জয়নব হেসে বলে ওঠে, আমাকে কোন খাঁচার মধ্যে বন্দি করেও লাভ হবে না আপনার। আমি বের হবই। কথাটুকু শেষ হবার আগেই ঝাপটে এক থাপ্পড় পড়ল জয়নবের গালে। জয়নব বিছানার মাঝে ছিটকে পড়ল। আর তখনই আদর গলা চেপে ধরল জয়নবের বিছানার উপর। জয়নবের মনে হলো আজ সে এখানেই মরে যাবে। সে জানে ডক্টর আদরের রাগ কতটুকু খারাপ। সে জয়নবকে অনেক ভালোবাসে, এতটাই যে বছর 3 আগেই তার রাজ্যে বন্দিনী করে রেখে দিয়েছিল তাকে। কিন্তু গত 6 মাস আগেই আদরের বিশ্বাস অর্জন করে ফিরে এসেছিল বাংলাদেশে। পরপর 4টে খুন করে লুকিয়ে দেশ ছাড়তে চেয়েছিল জয়নব, কিন্তু আদর নামের ভয়ঙ্কর লোকটির হাত থেকে রেহাই সে পায়নি। আদর জানতো তার নেক্সট টার্গেট তার পিতা ডক্টর শাহির। তাই হয়তো এত টাইট সিকিউরিটির মাঝে আছে লোকটি।
নয়তো এবার তার পালাই ছিল। জয়নবের শ্বাস নিতে এবার অনেক কষ্ট হচ্ছে। ধীরে ধীরে হাত পা ছোড়াছুড়ি বন্ধ করে দিচ্ছে। ঠিক সেই সময় আদর ছেড়ে দিল তাকে। দাঁতের দাঁত চেপে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, আমার থেকে পালাতে পারবে না জান। আমি তোমাকে ছাড়বো না কখনো। তুমি পাতালে লুকিয়ে থাকলেও আমার খুঁজে বের করতে সময় লাগবে না। আমাকে আর ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। এত বছর ধরে আমি যা করিনি তা করতে অন্তত বাধ্য করো না। জয়নব এবার ভয় পেয়ে গেল। আবার হাত পা গুটিয়ে ফুপিয়ে উঠল। বিড়বিড় করে বলল, আমি একদিন তোমাকেও মেরে ফেলবো। আদর হাসলো এবার, যেন ছোট বাচ্চা কোনো মজার কথা বলছে। জয়নবের মাথা পরম যত্নে হাত বুলিয়ে বেরিয়ে গেল আদর। সাথে সাথে দরজাটা বন্ধ করে গেল ক্লিক শব্দ করে। জয়নব রাগের দুঃখ দরজার উপর ফুলদানি ছুঁড়ে মারল। কাচের দরজাটি ভাঙ্গার বদলে ঝনঝন শব্দ করে ফুলদানিটা টুকরো টুকরো হয়ে গেল। জয়নব আবারও ফুপাতে লাগলো। এই নরক থেকে সে কবে রক্ষা পাবে? কবে কবে? অন্ধকার ঘরটিতে বিছানার উপর এলোমেলো হয়ে শুয়ে থাকা জয়নব কাঁদতে কাঁদতে এবার হাতে লাগলো। আদরের কিছুক্ষণ আগে কড়া আঘাতে ঠোঁটের কোণে কেটে রক্ত বেরিয়ে গেছিল, এখন শুকিয়ে আছে। গালে পড়েছে লাল দাগ। গলার মাঝেও রয়েছে আদরের হাতের ছাপ। কৃষ্ণভ মুখখানার হাসিটির বড্ড ভয়ঙ্কর লাগছে এবার। জয়নব এবার শটান করে উঠে বসলো। ঘরটিতে আছে কোনায় কোনায় ক্যামেরা। সব দিকে নজর ঝুলিয়ে নিরীহ মানুষের মতো চলে গেল ওয়াশরুম। হাই কমোডের ওপর বসে পড়ল সে। পাশে একটি কাঠের কারুকাজ করা সুন্দর একটি টেবিল, তার উপর একটি আয়না, যার উপর ভেসে উঠেছে জয়নবের প্রতিচ্ছবি। জয়নব হাসল। কবাটের পিছন থেকে বের করলো একটি পলি। তার ভিতরে থাকা ক্ষুদ্র একটি ফোন বের করে ডায়াল করলো একটি নাম্বার। রিং হচ্ছে। ওপাশ থেকে ফেসে এলো চিকন একটি কণ্ঠ। জয়নব বলে ওঠে, কুয়াশা, কি খবর? এদিকে সব ঠিক, তোর কথা বল। আদর তোকে টর্চার করছে না তো? জয়নব আয়নায় নিজের কাটা ঠোঁট আর গলার দাগটা দেখে মৃদু হাসল। না, কিছু করেনি। আচ্ছা, তোর নেক্সট প্ল্যান কি? অল দ্য বেস্ট। দেখা হচ্ছে তাহলে আমাদের খুব শীঘ্রই। জয়নব আবারও বাঁকা হাসলো। আয়নায় নিজের প্রতিচ্ছবি ছুঁয়ে দিয়ে ভাবলো কিছু অতীত। ডাক্তার আদরের সাথে সেই রাতে বিয়ের পর তাকে নিয়ে চলে আসে একটি বাংলো বাড়িতে। চারিদিকে নিস্তব্ধতা আর সবুজে ঘেরা মাঝ বরাবর দোতলা একটি বাড়ি। চারিদিকে হাট্টা গাট্টা বডিগার্ড। জয়নব ভয়ে জড়সড় হয়ে পিছু পিছু একটি আলিশান ঘরের এসে থেমে গেল তারা। ডাক্তার আদর তার দাম্ভিকপূর্ণ মুখখানা এক অদ্ভুত হাসি হাসে। জয়নব তখনও হিমশিম খাচ্ছে নিজের ডিসিশনের উপর। জয়নব ভয়ে ভয়ে চোখ ঘোরালো চারিদিকে। ঠিক তখনই কয়েক জোড়া পায়ের শব্দ ঘনিয়ে এলো রুমের কাছে। জয়নব চমকে পিছনে তাকালো। মাথা তার ঘুরছে অগণিত প্রশ্ন। দরজার ওয়াজটায় নরম আলো। লোকগুলোর মুখ স্পষ্ট নয়। জয়নবের মনে হলো আদর হয়তো তাকেও তার বোনের মতো বন্দিনী করে রাখবে, হাত পা বেঁধে টর্চার করবে। কিন্তু তার ভাবনার সেট ভেঙে গেল যখন আদর একজন উকিল, একজন কাজী আর কিছু কালো পোশাক পরিহিত লোকজনকে নিয়ে ঘরে ঢুকলো। জয়নবের চোখে মুখে তখনও অবাকতা। সে কি বলবে, কি করবে এই মুহূর্তে বুঝতেই পারছে না। ঠিক তখনই আদর চুটকি বাজালো তার মুখের সামনে। জয়নবের ধ্যান যেন ফিরে এলো। আদরের দিকে তার ডাগর ডাগর চোখে নিয়ে বলে ওঠে, আমার বোন কোথায়? আদর হাসলো মুচকি। জয়নবের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিয়ে বিছানায় বসিয়ে দিল। দু হাতে জয়নবে মুখটি তার হাতের মাঝে ভরে মাদক লাগানো কণ্ঠে বলল, টেনশন করো না জান, আগে বিয়ে হোক, ভাবির সাথে দেখা করিয়ে আনবো। কিন্তু আর বলতে দিল না আদর। নরম তুলতুলে ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল চেপে ধরল। জয়নব ফ্যাল করে চেয়ে রইল আদরের ফ্যাকাশে চোখ জোড়ার দিকে। আদর এবার কাজীকে উদ্দেশ্য করে বলল, বিয়ে পড়ানো শুরু করুন। হুজুর সঙ্গে সঙ্গে সব রেডি করে ফেললেন। উকিল নিজেও সব গুছিয়ে নিলে যখন কবুল বলার সময় হলো, জয়নব হু হু করে কেঁদে দিল। কোনো মতেই যখন বলতে পারছিল না কবুল, তখন আদর জড়িয়ে ধরে সবার সামনে লুকিয়ে ফেলে জয়নবকে তার বুকের মাঝে।
নরম আওয়াজে সামলাতে থাকে জয়নবকে। জান প্লিজ কবুল বলো, কাঁদে না জান, বিয়ে হলেই তো যাব আমরা রুফাইদা ভাবিকে দেখতে। জয়নব এবার শান্ত হলো। একে একে ভেসে উঠলো তার পালক বাবা মা আর বড় বোন রুফাইদার মুখটি। ভেসে উঠতে লাগলো তাদের ছোট সংসারের হাসি খুশি খুনসুটির মুহূর্তগুলোর কথা। জয়নব ভারী চোখ জোড়া বুঝে নিল, নিজেকে শক্ত করলো, আদরের বাহু ডোরে কবুল বলল। আদরের মনে তখন যেন বয়ে গেল নরম উষ্ণতা। মনের কোণে শুরু হলো যেন আনন্দ মেলা, কোথাও যেন শব্দ করে ফুটলো আতশবাজি। আদরের মনে সুখে সীমা রইল না, শক্ত করে চেপে ধরে চুমু দিল মাথায়। আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, জান থ্যাংক ইউ, আই লাভ ইউ সো মাচ। কিন্তু জয়নব শান্ত ছিল। কঠিন নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে যেন তার দেহে। সব ফর্মালিটি যখন শেষ, জয়নব তখন তার ঠোঁট নাড়ল। আমি আপুর কাছে যাব প্লিজ। কাতর কণ্ঠে বলল জয়নব। জয়নবের কণ্ঠে কতটা মায়া, কতটা কষ্ট ছিল আদর ঠিক বুঝতে পেরেছে। আদর বলল, চলো। জয়নব না চাইতেও তার মুখে হাসির রেখা ফুটে উঠল। আদর তা দেখে নিজেও হাসলো। কাছে টেনে নিয়ে বেরিয়ে গেল তারা। কিছুক্ষণ পর বাসার পেছনের সাইডে এসে দাঁড়ালো তারা। জয়নব অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কিছু দূর যাওয়ার পর একটি ঘরের সামনে এসে পড়ল তারা। সুন্দর গোছানো পরিপাটির রুমটির এক কোণায় খাঁচার মাঝে বন্দি রুফাইদা। তার পাশে বসে আছে অভিনব, তার পায়েও শিকল পরানো। খাঁচার ফাঁক দিয়ে রুফাইদার হাত তার হাতের মুঠোয় ভরে রেখেছে। দুজনেই জেনে গভীর নিদ্রায়। দেখে মনে হচ্ছে একটা যুগলের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে এই খাঁচা আর শিকল। জয়নবের বুক মোচড় দিয়ে উঠল। আদর কাউকে ডেকে বলল, খুলে দাও। খাঁচার দরজা খুলে গেল। এতদিনের বিচ্ছেদের বোনের জন্য আকুলতা আর সইত পারল না সে। এক ছুটে বোনকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে ডুকরে উঠল। এদিকে শরীরে কারোর ভর অনুভব করতে রুফাইদার তার প্রাণহীন চোখ জোড়া নিয়ে তাকালো। বোনকে নিজের এত কাছে দেখে যেন শক্ট খেলো। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যেন রুফাইদার। মনে হচ্ছে কোনো ভ্রম, মনে হচ্ছে তার স্মৃতি শক্তি খেলা করছে তার সাথে। বারবার চোখের পলক ফেলে ধাতস্থ করলো নিজেকে। যখন বুঝতে পারলো এটি তার ভ্রম নয়, তখনই বোন জড়িয়ে হাও মাও করে কেঁদে উঠল রুফাইদা। রুফাইদার কান্নার শব্দে অভিনব নিজেও জেগে উঠল। অবাক হয়ে দেখতে লাগলো দু বোনের চেহারা। এভাবেই কিছু মুহূর্তে কেটে গেল। রুফাইদার যখন হুঁশ এলো তার বোন এখানে কি করছে, সঙ্গে সঙ্গে প্রশ্ন করল সে। তুই কি করছিস এখানে? কেন এসেছিস সে জাহান্নামে? তোমাকে বাঁচাতে বড় আপু। তোর এখানে মোটেও আসা উচিত হয়নি। চলে যা, যত জলদি সম্ভব চলে যা। আপু, আমি তোমাকে মুক্ত করতেই এসেছি। আমার মুক্তি নেই জয়নব। এখানে যারা চলে আসে তাদের কখনো মুক্তি নেই। জয়নব রুফাইদার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে বলল, আছে আপু, মুক্তি আছে। আমি তোমাকে মুক্ত করব। রুফাইদার চোখ মুখ যেন চকচক করে উঠল। বাচ্চাদের মতো ব্যবহার করতে লাগলো সে। মূলত এত মাস এভাবে একটি রুমে বন্দি থাকতে থাকতে ওর মানসিক সমস্যা দেখা দিয়েছে। তখনই আদরের দিকে তাকালো জয়নব। আদর যখন তাদের কাছে এলো, রুফাইদা তখন ভীতু বাচ্চাদের মতো গুটিয়ে নিল নিজেকে, লুকিয়ে ফেললো জয়নবের পেছনে। তা দেখে আদর বলল, রুফাইদা ভাবি, আজ থেকে আপনি মুক্ত। অভিনব ভাইয়ার সাথে আপনি নতুন জীবন শুরু করবেন। রুফাইদা ভয়ে ভয়ে তাকালো জয়নবের পিছন থেকেই বলল, সত্যি? আদর মাথা নাড়ল। তখনই পিছন থেকে অভিনব হুঙ্কার ছেড়ে বলল, আদর, আবার কি নতুন খেলায় মেতেছিস তুই? আদর মুচকি এসে ভাইয়ের কাছে গিয়ে পায়ের শিকল খুলে দিল। ভাই, নতুন জীবন শুরু করো, শুভ কামনা তোমাদের। অভিনব বেকুবের মতো তাকিয়ে রইল শুধু। হয়তো বোঝার চেষ্টা করছে আদরের মুখের অভিব্যক্তি, এই হাসির পেছনে রহস্যটা কি। সেদিন সত্যি রুফাইদা আর অভিনবকে ছেড়ে দেয়া হলো। রুফাইদাকে ভালো ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে পাঠিয়ে দিল অভিনবের সাথে। এতে তারা অনেক খুশি। বোনের খুশিতে জয়নব নিজেও খুশি ছিল সেদিন। এরপর দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, বছর ঘুরতে লাগলো। কিন্তু আদর তার প্রণয়ের দহনে পুড়তে লাগলো।
তার বড় কারণ ছিল জয়নবের গড়া অদৃশ্য দেয়াল। আদর জয়নবের কাছে অনেক আসতে চেয়েছে, গভীরভাবে আপন করতে চেয়েছে, কিন্তু জয়নব যেন সব রাস্তা বন্ধ করে দিয়েছিল তাকে। এরপরেই জয়নব সুযোগ বুঝে তার শত্রুদের পথ থেকে সরাতে চাইল, কিন্তু যখন সে পালাতে চাইল এই চার দেয়ালে বন্দিশালা থেকে, তখনই ধরা পড়ে গেল আদরের কাছে। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল জয়নব। বলেন না উদ্ভিদ। হ্যাঁ, বলে না উদ্ভিদ। এই উদ্ভিদের বীজ দিয়ে মারা হয়েছে এদের। এটা আবার কেমন উদ্ভিদ, আর কিভাবে মারা হলো এটি দ্বারা? অবাক হয়ে প্রশ্ন করল আবির। ফরেন্সিক ল্যাবের ডাক্তার তখন বলে ওঠে, বেলিদানা একটি বহু বর্ষজীবী উদ্ভিদ, সিলানাসি পরিবারের অন্তর্ভুক্ত। ইতালিয়ান থেকে অনুবাদ করা অর্থ সুন্দরী মহিলা। লোকে একে বেলিদানা, ট্রেজি, চেরি, স্লিপ, বোকা, রাবিট বেরি, কুকুরের চেরি এবং অন্যান্য নাম বলে। প্রাচীন মিশরে মহিলারা তাদের চোখে বেলিদানা রস পুঁতে ফেলুন যখন শিশরা সঞ্চারিত হন, এবং একটু জাদুকর ঝিলিক চোখে উপস্থিত হয়েছিল, গালেও রস দিয়ে মাখানো হাত, এবং এ থেকে তারা একটি উজ্জ্বল ব্লাশ অর্জন করেছিল। সর্বকাল বেলিদানা অন্যতম বিষাক্ত উদ্ভিদ হিসেবে বিবেচিত হতো। যে ব্যক্তি বিরুটি খেয়েছিল তার চলাফেরা করার হাসতে অগ্রহ ছিল। সেখানে ভার্চুয়াল এবং শ্রাবণ হ্যালুসিনেশন এবং উড়ানোর অনুভূতি ছিল। মধ্যযুগে বেলিদানা ডায়াগনস্টিক ডিসকাস এবং মলমগুলোর অংশ ছিল। মহিলারা এই জাতীয় ককটেল পান করেছেন বা এই জাতীয় ক্রিম গন্ধ পেয়ে নিজেকে হতবাক করেছেন, এবং তাদের কাছে যেমন মনে হয়েছিল বাতাস উড়ছিলেন। একটি ঘটনা অবশিষ্ট আছে। প্রাচীনকালে ইতালির একটি শহরে বেলিদানা নামে এক সুন্দরী মহিলা থাকতেন। এই মহিলার একটি অপ্রীতিকর বৈশিষ্ট্য ছিল। তিনি কথা বলার সাথে সাথে তার জিহ্বা নোংরা শব্দের জল প্রভৃতি ছড়িয়ে দিল। ছোটবেলায় মেয়েটি তার মায়ের সতর্কবাণী শোনেনি। বনে অজানা একটি কালো ভর খেয়েছিল এবং তার মন হারিয়ে যায়। সময়ের সাথে সাথে তার মন সাফ হয়ে গেছে এবং অবাধ্য ভাষা অবাধ্যতার অনুসরণ হিসাবে রয়ে গেছে। একবার শহরে একজন ঘোরাফেরা করলে বেলিদানার বাড়িতে গিয়ে তিনি তার কাছে জল চেয়েছিলেন। সেই থেকে মহিলাটা অদৃশ্য হয়ে গেছে এবং তার উঠানে একটা নতুন উদ্ভিদ হাজির হয়েছে। গ্রীষ্মের মাঝামাঝি থেকে নোংরা বেগুন রঙের বেল আকারের ফুলগুলো তার ওপর খিলতে শুরু করে এবং গ্রীষ্মের শেষে চীনা চকচক কালো বেগুন বরগুলো ছোট চিরার মতো পাকা হয়। 1000 বছর আগে অবিচেনা লিখেছিলেন, বেলিনা এমন একটি বিষ যা পাগলামি সৃষ্টি করে, স্মৃতিশক্তি নষ্ট করে, শ্বাসরোধ ও দানাবির কারণ হয়। আবির এবার শুনে শুকনো ঢোক গেল। মেহজাব নিজেও চকিত হয়েছে। এক একটা খুনের জন্য কতটুকু গেঁথেছে খুনিটা। তখনই মেহজাব বলল, আগে লাশগুলো থেকে কেন বুঝতে পারলাম না মারার কারণ, আর এইটা বা বুঝলেন কিভাবে? ভালো প্রশ্ন। ব্লিচিডের যে কোনো অংশই বিষাক্ত। উদ্ভিদে রয়েছে বিষাক্ত অ্যালকোহল, তেতো গ্লুকাই অক্সাইড, ফুড অয়েল, অ্যাট্রোফাইন, গ্রিপ রিজিন। ফুলের সময়কাল বিষের সর্বাধিক সামগ্রী। মেলিন থাকা অ্যাট্রোফাইন একটি টিনিউরেটিক্স এবং সাইকোট্রপিক প্রভাব ফেলে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রাণঘাতক। ডোজ 100 মিলিগ্রাম পদার্থ, 10 মিলিগ্রাম শিশুদের জন্য পর্যাপ্ত। অ্যাট্রোফাইন ত্বকের মাধ্যমে খুব দ্রুত শোষিত হয়। পদার্থটি প্রস্রাব 14 ঘন্টার মধ্যে নির্গত হয়। আর আগের লাশগুলোতে তোমরা এখন পাঠাতে পুরো 24 ঘন্টা পার করে ফেলতে। এবারের কেসটা তো ভিন্ন। মেহজাব বাঁকা হাসলো। একজন মানুষ কতটা রিসার্চ করেছে এই খুনগুলো করতে।
এতগুলো সময় যদি ভালো কাজে ব্যয় করত, হয়তো দেশ উন্নতি হতো। মেহজাবের তবুও বলতে ইচ্ছে করলো। আমেরিকার কোনো এক শহরে নীরব চারপাশ, 1-2 কিলোমিটার পর পর একটি বাড়ি। এই শহরে জনশূন্য একেবারেই কম। ভিআইপি শহরের অন্তর্ভুক্ত একটি শহর, সাজানো গোছানো মনোরম পরিবেশ। কোলাহল মুক্ত এই পরিবেশে আজ কিছুটা কোলাহল সৃষ্টি হলো পুলিশের হুইলসারের জন্য। দিনটি সকাল, চারিদিকে খেলা করছে মিষ্টি রোদ, ঠান্ডার সাথে পাল্লায় নেমে গেছে, যেন প্রতিযোগিতায় ব্যস্ত। এই মিষ্টি সকাল কারো কারোর জন্য যেন দুঃখজনক। একটি দোতলা বাড়ি ঘিরে আছে পুলিশ। বাড়িটি থেকে ভেসে আসছে কান্নার শব্দ। জনশূন্য এই জায়গায় এখন মানুষের সমাগম। সবার মুখে এক কথা, ডাক্তার সাহিল মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। কেউ কেউ বলছে উনি সুইসাইড করেছেন। আদৌ কোনটা সত্যি? নিজ কক্ষের ব্যালকনির নিচে পার্ক করা গাড়ির উপর পাওয়া গেছে তার লাশ। দেখে মনে হচ্ছে কেউ নখ দিয়ে খামচে নিয়েছে শরীরের চামড়া, রক্তাক্ত শরীর। তারপরেও মনে হচ্ছে এটি সুইসাইড। আসলে কোনটা সত্য? ডাক্তার সাহিলের স্ত্রী ভেরোনিকা, যিনি আমেরিকার একজন ডাক্তার, উনি কান্না করেই যাচ্ছেন। পুলিশ তাকে নানান প্রশ্ন করে চলেছেন, তার উত্তর একটাই, আমি কিছু জানি না। কাল রাতেও সব ঠিক ছিল। একসাথে আমরা পার্টিতে গিয়েছিলাম, তারপর বাসায় ফিরে এলেন তিনি। আমার একটা সার্জারি থাকায় আমি চলে গিয়েছিলাম হসপিটালে। সকালে ফিরে দেখি উনি বলতে বলতে কেঁদে দিলেন। পুলিশ ডেড বডি নিয়ে গেলেন। ডাক্তার আদর, ডাক্তার অভিনব এবং রুফাইদা আর জয়নবও এসেছে এখানে। নিজের বাবা মরে যাওয়ার খবরে ভেঙে পড়েছে অভিনব ও রুফাইদা সামলে নিচ্ছেন তাকে। কিন্তু ডাক্তার আদর কোচির মুখে তাকিয়ে আছে জয়নবের দিকে। জয়নব ভাবলেশীন, লাল হলুদ আলোয় সজ্জিত হয়ে আছে ক্লাব। ডাক্তার সাহিল নিজের বউ ছেড়ে ঘেঁষে দাঁড়িয়ে আছে অন্য এক রমণীর সাথে। থেমে থেমে থেকে করছে আলিঙ্গন। ভেরোনিকা দূর থেকে কষ্ট পেলেও কিছু করার নেই। ডাক্তার সাহিলকে ভালোবেসে বিয়ে করেছিলেন উনি। কিছুটা আবার পায়ের নিচের মাটি শক্ত করতে বইকি ভেরোনিকা না সইতে পেরে সরে গেলেন। নিজ স্বামীকে অন্য কারো বাহু ডোরে কেই বা দেখতে চাই। সাহিল ড্রিঙ্ক করেছিল, এতটাই ডুবেছিল নেশায় যে বুঝতেও পারল না কখন কেউ এসে তার গ্লাসে বিষাক্ত ব্লিস্ট ঢেলে দিল। গট করে যখন খেয়ে নিল সবটুকু, কেমন জানি তিক্ততা অনুভব করলো সে, তবুও পাত্তা দিল না সে। কিছুক্ষণ পর ভেরোনিকা এসে বলল, আমার যেতে হবে, সার্জারি আছে একটা। নিশে বুধ সাহিল হাত নাড়ালো। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেরোনিকা। বড় বড় পা ফেলে বেরিয়ে গেল ক্লাব থেকে। কিন্তু সকালে যখন ফিরল, সাহিল আর নেই। জয়নব সাহিলের ডেড বডির সামনে দাঁড়িয়ে মুচকি হাসলো। খোলা চোখ জোড়া সাহিলের দেখে ভয়ঙ্কর মনে হচ্ছে। এই বুঝে ছুটে এসে চেপে ধরবে জয়নবের গলা। জয়নব ভয় পেল কিছুটা, তবুও চুপ রইল। কিছু মুহূর্ত এইভাবেই কেটে গেল। পুলিশ লাশ নিয়ে বিদায়ী হলো। তারপর মুহূর্তে একটা শক্ত শক্ত হাত চেপে ধরলো জয়নবের হাত, টেনে নিয়ে গেল বা গাড়ির দিকে। জয়নব ভয় ফ্যাল করে চেয়ে রইল। সামনে ভেসে উঠল আদরের হিংস্র মূর্তি। জয়নব শুকনো ঢোক গেল, ভয় ভয় বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আদর তার ফ্যাকাশে চোখ জোড়া মেলে ঠান্ডা দৃষ্টিতে তাকালো। জয়নবের বুক কেঁপে উঠল। যেমন একটি সাপের পায়ে পা দিলে যেভাবে ছবল দিতে চাই, ঠিক তেমনই ছবল দিবে যেন আদরের দৃষ্টি। জয়নব চোখ সরিয়ে নিল। গাড়িতে উঠবে কি ঠিক সেই মুহূর্তেই রুফাইদার আওয়াজ ভেসে এলো, ডক্টর আদর, জয়নবকে নিয়ে কোথায় যাচ্ছেন? আদর জয়নবকে বসিয়ে নিজেও বসছিল। রুফাইদার কণ্ঠ শুনে থেমে গেল। রুফাইদার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমার বউকে আমি কোথায় নিয়ে যাব তা বলতে আপনাকে আমি বাধ্য নই। বউ? হ্যাঁ, কাউকে জোর করে বিয়ে করলেই কেউ বউ হয়ে যায় না মিস্টার। আদর এবার খেপে গেল। মুখের অভিব্যক্তি পরিবর্তন হতে লাগলো। বলল, ভাবি, আজকাল খুব কথা বলতে শিখেন দেখছি। ডাক্তার সাহিল মরার পিছনে যদি আপনার হাত হয়, আমি কিন্তু ছেড়ে দেব না কাউকে। বড় আপু, আমি বাসায় গিয়ে তোমার সাথে কথা বলবো। রুফাইদা মাথা নাড়ল। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো আদরের দিকে। আদর আর কোনো দিকে না তাকিয়ে গাড়ি চালিয়ে সা করে চলে গেল। আজ কদিন যাবৎ আদর জয়নবকে একটি ফোন দিয়েছিল কথা বলার জন্য, কিছুটা ছাড় দিয়েছিল
বন্দি জীবন থেকে, কিন্তু তার এই সুযোগের ব্যবহার জয়নব করে দিয়েছে। তাই তো আজ সাহিল নেই। এদিকে জয়নব ভয়ে কুঁকড়ে যাচ্ছে। সবকিছু উপেক্ষা করলেও আদরকে উপেক্ষা করার ক্ষমতা তার নেই। লোকটি তাকে যেমন পাগলের মতো ভালোবাসে, তেমনি তার পাগল পালক বাবা সাহিলকেও ভালোবাসতো। যদিও লোকটির চরিত্র ভালো ছিল না, তাতে কি, আদরের মতো ছেলেকে মাটি থেকে কুড়িয়ে এনেছিলেন, লালন পালন করে বড় করেছেন, দু মুঠো ভাত দিয়েছেন। সেই লোকটির মরার পেছনের কারণ তারই বউ, তার ভালোবাসা। জয়নব যেন সাহিলকে কিছু করতে না পারে, তাই তো বিয়ে করেছিল সে জয়নবকে। আর অথচ তাই হলো। সাহিল আজ মৃত ভাবতেই আদরের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হতে লাগলো। এদিকে জয়নব ভয়ে গুটিসুটি মেরে থাকলেও ও মনে তার শান্তি। জয়নব জানে আদর তাকে বকাঝকা ছাড়া তেমন একটা কিছু করবে না, বড় জোর ঘরবন্দি করবে আবার। তাতে কি, তার প্রতিশোধ নেওয়া তো হয়েছে, কিন্তু আসলেই কি সত্যি জয়নবের শত্রু শেষ হয়েছিল? জয়নব সব বাদ দিয়ে ভাবনায় চলে গেল। কাল রাতে রুফাইদার সাহায্য বিষাক্ত ব্লুস্টি মিলিয়ে দেয় সাহিলের মদে। তারপর থেকে শুরু হয় হ্যালুসিনেশন। এর মাঝে আসে একটি ফোন কল। সাহিল, তোর মরার সময় ঘনিয়ে এসেছে, সামনে দেখ। এখন পর্যন্ত যাদের মেরেছিস সবাই তোর জন্য অপেক্ষা করছে। কাল রাতে রুফাইদার সাহায্যে বিষাক্ত ব্লুস্টি মিলিয়ে দেয় সাহিলের মদে। তারপর থেকে শুরু হয় হ্যালুসিনেশন। এর মাঝে আসে একটি ফোন কল। ওপাশ থেকে ভেসে আসে তীক্ষ্ণ ধারালো কণ্ঠেও। সাহিলের মাথায় কথাগুলো কেমন যেন ঘুরপাক খেতে লাগলো। সামনে তাকিয়ে দেখলো দাঁড়িয়ে আছে আয়ান, দেবাশিসের মেয়ে, ওয়ার্ড বয় দুজন। এছাড়া আছে অনেকেই যাদের অপারেশনের মাঝে কিডনি গুড়টা ফুসফুস চুরি করে নিয়েছিল সে। ডাক্তার সাহিল চোখ ডলে ভালো করে চাইলে না, সে স্বপ্ন দেখছে না, এটা বাস্তব। দাঁড়িয়ে আছে শত শত মৃত মানুষ, যাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে পুঁজ পোকামাকড়। দেখেই বমিতে ভাসিয়ে দিলেন সাহিল। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে তার। সুন্দরী রমণী ছেড়ে একরকম পালিয়ে বাসায় চলে আসেন উনি, কিন্তু তাতেও রক্ষে নেই। মৃতদেহে গুলো তাকে তাড়া করছে যেন। এদের শরীর থেকে বেরিয়ে আসা ময়লাগুলো সাহিলের শরীরে উঠতে লাগলো। সাহিল নিজের শরীর থেকে খামচে খামচে সরাতে লাগলো সব। ঠিক তখনই আয়ান এসেই তার মাথাটা খুলে দিল। রক্ত ফিনকি যেন মাখিয়ে দিচ্ছে সাহিলের শরীর। আরেকজন এসে যেন সাহিলের হাত ধরলো। দুইটা ওয়ার্ড বয় ধারালো ছুরি দিয়ে যেন সাহিলের পেটের এফোর ওফোর করে দিল। সাহিলের কল্পনায় সাহিলকে কাতর করে দিতে লাগলো। শেষ পর্যন্ত সক্ষম হলেও মৃতদেহে গুলো যখন তাকে ঘিরে ধরলো, তখনই নিজ রুমের ব্যালকনিতে থেকে ঝাঁপিয়ে পড়ে সে ঠিক গাড়ির উপর। আর সেখানেই ডেট। মৃতদেহগুলো যেন হাসতে থাকলো তার দিকে তাকিয়ে। সূর্য সেই কখন পাড়ি জমিয়েছে, রেখে গেছে তার ছিটে ফোটাও আলো। যেন কুড়িয়ে নিচ্ছে সেই আলো প্রকৃতির অপরূপ। চারিদিকে ঝাঁপিয়ে নেমে এলো কিছুক্ষণের মাঝে কালি অন্ধকার। দূরে পাহাড় গাছপালা কালো ছায়াময়। দূর দিগান্তে থেকে থেকে চলে যাচ্ছে উড়ে পাখিদের দল। জয়নব শূন্য দৃষ্টি মেলে চেয়ে আছে গাড়ির জানালার বাহিরে। পাশেই বসে আছে আদর, চোখ মুখ শক্ত। জয়নবের বড্ড অস্বস্তি লাগতে শুরু করেছে। গাড়ির এই অস্বস্তিকর পিন পতন নীরবতা ভেঙে জয়নব কথা শুরু করলো। ডাক্তার আদর, আমরা কোথায় যাচ্ছি? আদরের চোখ মুখের মাঝে রাগের স্পষ্টতা গভীর, যা দেখে জয়নব কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চুপ মেরে গেল এবং আবার বাহিরে তাকিয়ে রইল উদ্দেশ্যহীন। ঠিক সেই মুহূর্তে জয়নব শুনতে পেল আদরের ঠান্ডা গলা। তোমার এটা করা উচিত হয়নি জয়নব, তুমি জানো না কত বড় ফাঁদে পা ফেলেছো তুমি। এইটুকু শুনে জয়নব কিছুটা চমকে গেলে ও পর মুহূর্তেই হেসে দিল ফিক করে। তা দেখে আদরে ব্রুযুগল কুঁচকে গেল। জয়নব সেই মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ জানি তো, যেদিন থেকে আপনাকে বিয়ে করেছি সেদিন থেকেই মৃত্যুকে আপন করে নিয়েছি। আদর কিছুক্ষণ চুপ করে রইল। তার মনের কোণে কথাটি যেন সূচের মতো বিঁধল। এবার আর রাগ নেই, চোখে মুখে ফুটে উঠেছে বেদনার ছাপ। আদর তখন অনুভূতিহীন কণ্ঠে বলল, তোমার কাছে কি আমি এতটাই খারাপ জান? এর থেকেও বেশি। এইবার বুকের ভিতরটা
ভার মনে হলো আদরের। তার ফ্যাকাশে চোখ জোড়াতে নেমে এলো ভয়ঙ্কর বেদনা। আবারও শুরু হলো তাদের মাঝে অদ্ভুত নীরবতা। ডাক্তার আদর জয়নবকে সেই প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। যখন জয়নব ছিল ছোট্টটি, অভিনব যখন রুফাইদা আর তার ছোট বোন জয়নবের ছবি তাকে দেখিয়েছিল, ঠিক তখন থেকেই সেই ছোট্ট মেয়েটির আষ্টে পৃষ্ঠে এভাবে বাধা পড়ে যাবে আদর কখনো জানতো না। তখন ছিল শুধু ছোট্ট মেয়েটির প্রতি ভালো লাগা, কিন্তু যখন মেয়েটি তার স্টুডেন্ট হিসেবে এলো আদর হারিয়ে গেল। প্রণয়ে প্রণয়ে দহন করে দিল তাকে। কত রাত এই ছোট্ট মেয়েটিকে কোনো বিরতি ছাড়াই দেখেছে, কত যত ছুটে গেছে গভীর রাতের আধারে, যার কিছুটি জানে না জয়নব। আদর ভাবনার গহ্বর অতলে যখন ডুবে, ঠিক তখনই তাদের গাড়ি ঘিরে ফেলে কয়েকটা বাড়ি। আদর সাথে সাথে ব্রেক কষে। ধীরে ধীরে নেমে আসা কালো পোশাকধারী লোক ঘিরে ধরে তাদের গাড়ি। জয়নব ভয়ে তাকিয়ে রইল শুধু আদরের দিকে। আদর ভাবলেশীনভাবে তাকিয়ে রইল তাদের দিকে। বুঝতে আর বাকি নেই এরা কারা। তখনই গাড়ির গ্লাসে লম্বাটে শ্বেতাঙ্গ এর লোক নক করে এবং স্পষ্ট ইংরেজিতে বলে ওঠে, স্যার, বস আমাদের সাথে আপনাকে যেতে বলছেন। আদর মাথা নাড়ল। ঠিক তখনই চোখ বড় বড় করে বলল, কোন বস? আর আমরা কোথায় যাচ্ছি? আদর চুপ করে রইল। কিছুক্ষণের মাঝে বেরিয়ে এলো গাড়ি থেকে তারা এবং জয়নবের হাত ধরে তাদের গাড়িতে বসে পড়ল। জয়নব এত এত লোক দেখে ভয় আধমরা, হাজারো প্রশ্ন তার চোখে। সে বলল, ডাক্তার আদর, আপনি কি বলবেন? আমরা কোথায় যাচ্ছি? আদর এবারও চুপ। গাড়ির সিটে হেলে চোখ বুজে রইল। জয়নবের এবার মনের মাঝে কেমন করতে লাগলো। সে এবার রাগে ফোঁস করতে উঠল, আপনি কি কিছু বলবেন? এরা কারা আর এরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? তুমি সাপের লেজে পা দিয়েছো, সে কি ছোবল দিবে না? জয়নব না বুঝতে পেরে ব্রুকুচকে তাকিয়ে রইল। তখন আদর হেসে বলল, ওয়েট করো, কিছুক্ষণের মাঝেই সব জেনে যাবে। জয়নব চুপ করলো ঠিকই, কিন্তু মনের মাঝে অস্থিকর অনুভূতি নিয়ে, অচেনা ভয় নিয়ে বসেই রইল। ঘন্টা খানিক পর বড় একটি আলিশান বাড়ির সামনে এসে থামলো আদরের BMW। জয়নব হাঁ করে দেখছে বাড়িটি। ব্রিটিশদের বাড়ির মতো, না না বাড়ি নয়, যেন মহল। আদরের কণ্ঠে ভাঙলো ধ্যান। জয়নবের আশপাশটা পর্যবেক্ষণ করতে করতে নেমে এলো সে। সুবিশাল অট্টালিকা, ঘিরে আছে হাজার হাজার গার্ডসরা। এরা যেন ফিকে করে চলছে এই অট্টালিকার সৌন্দর্য। খটখট আওয়াজ তুলে যখন তারা ভিতরে ঢুকলো, তখন যেন আরো চমক। বাড়ির প্রবেশ রাস্তায় একটি বড় ছবি, যেখানে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল কিছু মুখ, যা ফ্রেমে বাধাই করা। জৈনব থমকে ছবিটি দেখে। একজন ব্রিটিশ আর্মির সাথে দাঁড়িয়ে আছে এক বঙ্গলৌনা, আর তার পাশে দাঁড়ানো দুটি সুঠামো সুদর্শন ছেলে। কাকতালীয়ভাবে ছেলে দুটি যমজ, আর তার থেকে বড় কথা, ছেলে দুজনের চেহারা সেম। এ দেখে জয়নব চমকে বলে উঠল, ডাক্তার আদর, আপনি কোনটা? আর এখানেই বা আপনার ছবি কেন? আদর কিছু বলল না। ছবিটির সামনে তার শক্ত পোক্ত চোয়াল নিয়ে চেয়ে রইল। জয়নব আবারও একই প্রশ্ন করতেই আদর তার দিকে ঘুরে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলল, নান অফ ইয়োর বিজনেস। আশ্চর্য, এখানে আপনার ছবি, তাকে আমি জানতে পারি না কেন? এখানে আপনার ছবি, কেনই বা এসেছি এখানে আমরা? নো। বাট ওয়াই? আমার কি জানার অধিকার নেই? আদর এবার সরাসরি তাকালো জয়নবের দিকে। দু কদম এগিয়ে এলো, ঠোঁটের কোনো অভিব্যক্তিহীন হাসি। জয়নবের হঠাৎ মনে হলো এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে থাকা আদর বুঝি অন্য কেউ। জয়নবের মনের কোনো অজানা ভয় হতে লাগলো। তখনই আদরের কণ্ঠে ভেসে এলো, যা হচ্ছে যা হবে হতে দাও। এই সবে তোমার কোনো কাজ নেই। ডাক্তার সাহির মরে গেছে। তোমার ইন্তেকাম, তোমার বদলা, তোমার প্রতিশোধ, যেটাই বলো শেষ। আর এখান থেকে নতুনভাবে অধ্যায় আমি লিখব। আর এখানে রুলস হবে শুধুই আমার। সো বি কোয়াইট। কি সব আবল তাবল বলছেন? আপনার কথার আগা মাথা তো কিছুই বুঝতে পারছি না। আমাকে সব ক্লিয়ার করুন। আদর আবার হাসলো। লিভিং রুমের সোফার রাজকীয় স্টাইলে বসলো এবং বলল, তোমার যতটুকু জানার ততটুকু আপাতত জানো। এর বেশি জেনে তোমার কাজ নেই। আর হ্যাঁ,
এখন থেকে আমরা এখানেই থাকবো। এখানে থাকবো? এখানে থাকবো কেন? এটা কি আপনার বাড়ি নাকি? সত্যি করে বলুন তো, আপনি আবার আমার সাথে নতুন কোনো গেম খেলছেন নিশ্চয়ই? আবারও কোনো নতুন নাটক শুরু করেছেন? আদর রহস্যময় হাসলো। বসা থেকে উঠে এসে জয়নবের বাহু জোড়ায় শক্ত করে চেপে ধরে হিস হিসে করে বলল, জীবন একটা নাট্যমঞ্চ। বলে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল জয়নবকে। জয়নব ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধু আদরের দিকে। খটখট করে জুতার শব্দ শোনা গেল সিঁড়ির কোঠার কাছে। জয়নব সাথে সাথে তাকালো। একজন মাঝবয়সী মহিলা, পরনে একটি সুন্দর কলাপাতা রঙের ড্রেস, সেই ছবিটির মহিলাটি। মহিলাটি হেসে এগিয়ে এলো, দুহাত বাড়িয়ে গদগদ সুরে টেনে নিল বুকে আদরকে। ও মাই সান, আই কাম ব্যাক, আই মিস ইউ সো মাচ। আদর নিজে ও মহিলাকে জড়িয়ে নিল। কিছুক্ষণ আগের অভিব্যক্তহীন মুখ এখন হাস্যোজ্জ্বল। আদর বলল, আমিও তোমায় অনেক মিস করেছি মা। জয়নব মা কথাটি শুনে যেন আকাশ থেকে পড়ল। জয়নব জানতো আদরের মা ছোটবেলায় মারা গেছে, তাই তো ডাক্তার শাহির ভ্যারনিকাকে বিয়ে করেছিলেন। কিন্তু এই কিন্তুটা তার উত্তর সে মিলাতে পারছে না, শুধু ফ্যাল ফ্যাল করে দেখছে। ঠিক তখনই মহিলাটি জয়নবকে উদ্দেশ্য করে বলল, আমাদের বাড়ির বউ নাকি? আদর প্রতি উত্তর হাসি উপহার দিল। তখনই মহিলাটি এগিয়ে এসে বুকে জড়িয়ে নিল জয়নবকে এবং খুশিতে বলল, ওয়েলকাম হোম, আমি আন্নিকা, আদরের মা। জয়নব চুপ করে রইল, অবাক হয়ে ভাবতে থাকে আর ভিতরে ভিতরে এক গাদা রাগ পুষতে লাগলো। এই লোকটা তাকে কত মিথ্যা কথা বলেছে, সামনে আর কত সত্যি জানবে জয়নব। এটা কি সবে শুরু? আচ্ছা, আদরের চেহারার পেছনে আরো ভয়ঙ্কর কোনো চেহারা নেই তো? জয়নব শুকনো ঢোক গিলল, আদরের দিকে তাকিয়ে রইল অপলক। অর্ণিকা বলল, ওকে ঘরে নিয়ে যা, তোর বাবা আসছে কিছুক্ষণের মাঝেই, তারপর একসাথে ডিনার করব, কেমন? আদর মাথা নাড়ল। অর্ণিকা জয়নবের মাথায় হাত বুলিয়ে রান্নাঘরের দিকে গেল। অর্ণিকা দেয়ালের পিছনে হারিয়ে যেতেই জয়নব রাগে ক্ষোভে আদরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বাবা মানে? ডাক্তার সাহির আপনার বাবা নয়? উনি তো মারা গেছেন। আমি মেরেছি, বেঁচে গেল কিভাবে? আর উনি আপনার মা হলে ভেরোনিকা কে? আদর এত এত প্রশ্ন শুনেও চুপ আর ভাবলেশহীন। তা দেখে জয়নবের মাথা আরো খারাপ হতে লাগলো। সে এবার আদরের কলার চেপে চেঁচিয়ে বলল, আমাকে সত্যিটা বলুন ডাক্তার সাহির, উনি কে তাহলে? আদরের চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। জয়নবের হাত দুটো ছাড়িয়ে নিল এবং জয়নবের দিকে রাঙান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, ডাক্তার সাহির আমার বাবা নয়, উনি শুধু পেয়াদা। মানে? আদর উত্তর দিল না, উল্টো জয়নবের হাতের কবজি ধরে টেনে নিয়ে গেল সিঁড়ির ঘরের দিকে এবং একটি ঘরের ভিতরে এনে জয়নবী ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে তার শক্ত থমথমে কণ্ঠে বলল, তোমার যতটুকু জানার জেনেছ, এরপর একটি প্রশ্ন নয়। আর হ্যাঁ, ডাক্তার সাহির এমনিতে মরত, তোমার হাতে না মরলেও সে আমার হাতেই মরত। সো দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড। স্বামীর সংসারে এসেছো, মন দিয়ে সংসার করো, আর কোনো দিকে কান নাক দিও না, এর ফল ভালো হবে না কিন্তু। বলেই গটগট করে বেরিয়ে গেল আদর। জয়নব এখন ও বিছানার উপর, তার যেন বিশ্বাসই হচ্ছে না এটি কি সেই আদর নাকি অন্য কেউ। আচ্ছা, আদরের বদলে অন্য কেউ নয় তো? জয়নব আবারও আকাশ কুসুম ভাবতে লাগলো। ঠিক তখনই দরজা আবার খুলে গেল এবং সাথে সাথে ভিতর ঢুকলো দুজন নার্স, একজন ডাক্তার। এদের দেখেই জয়নবের চোখ মুখ কুঁচকে গেল। আপনারা এখানে কেন? কি চাই? কেউ কিছু বলল না, উল্টো নার্স দুজন এসে বেঁধে ফেললো জয়নবের হাত পা। আর ডাক্তার একটি ইঞ্জেকশন বের করে পুশ করে দিল। সাথে সাথে ঘোলাটে হয়ে গেল জয়নবের দুনিয়া। চোখের কোণ থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনা জল। চোখ বোঝার আগে শুধু দেখতে পেল আদরের আদলখানি। ভাবলেশহীন ভাবে প্যাকেটে হাত গুজে আছে সে। জয়নব এবার চোখ বুজে ফেলল। কি হতে চলেছে জয়নবের সাথে? কেন করছে আদর এসব? এগুলো করার পিছনে কি লুকিয়ে আছে? কোনো বড় উদ্দেশ্য? কোনো এক বিকেলেতে ধবরে তুমি হাত, হাঁটবো পায়ে পায়ে, শব্দ হবে ঋণী ঝিনি নুপুরের তোমার পায়ে। চারিদিকে ঘন কালো মেঘ ঘিরবে, শব্দ করে বাদ্যযন্ত্রের মতো গুড়মুড় গুড়মুড়। পাখি ফিরবে ঘরে, মানব ছাড়বে রাস্তা, আধার নামবে
নামবে মুষলধারে বৃষ্টি, ভিজবো আমি আর তুমি, ডুবে যাব মিষ্টি ভালোবাসায়। আকাশে আজ মেঘের কান্না, শীতের আরব, টিপ টিপ বৃষ্টিতে সেই আরব থেকে মুক্ত পেতে চাইছে যেন। বাহিরের আধার তাল মিলিয়েছে, বৃষ্টির ঠান্ডা পানির বিন্দু ফোঁটা প্রবেশ করছে মাস্টার বেডরুমেতে। খোলা জানালার বড় পর্দা ফরফর শব্দ করে উঠছে, মিষ্টি কিছু ফুলে ঘ্রাণে ঘর ভর্তি। জয়নব টিপ টিপ করে চোখ খুলল। শরীরটা তার ভীষণ ব্যথা, মনে হচ্ছে 100টা চাবুকের আঘাত পড়ছে সারা গা জুড়ে। জয়নব ধীরে ধীরে উঠে বসলো। কানের মাঝে ভেসে এলো কিছু কথা, গান, পুরনো কিছু স্মৃতিপাতা উল্টালো। চোখের কোণে জল টলমলে উড়িয়ে গেল। এই তো না সেদিন কাছের মানুষটির মুখ থেকে এমন কিছুই শব্দই না শুনেছিল সে। কিশোরী বয়সটা তো এই ছন্দে ডুবেছিল তার মন প্রাণ। কিন্তু সেই ব্যক্তিটি যে তখন হারিয়ে গেছিল, তার পত্রপ্রেমিকের প্রথম দেখার সময়টা এখনো মনে আছে জয়নবের। কলেজ ফাঁকি দিয়ে লুকিয়ে চলে এসেছিল ব্রিজে, কিন্তু সেদিন সেই মানুষটি এলো না। এরপর ধোঁয়াশার মতো মিশে গেল। জয়নব পুরনো স্মৃতি ভেবেই চোখের কোণে ছলাৎ ছলাৎ করে উঠল স্বচ্ছ নোনা জল। জয়নবের কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে। নিজেকে বিছানায় আবিষ্কার করে সে জ্ঞান হারাবে আগেই কি হয়েছিল সব ধীরে ধীরে বুঝতে পারল। ঠিক তখনই খেয়াল করলো তার বাঁ পাশের সোফাটায় কেউ বসে আছে। জয়নব ভালো করে তাকালো। আলো আধারি খেলার মাঝে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হলো সে যে সামনের ব্যক্তিটিকে। জয়নবের কেন জানি ভয় লাগলো। জানালা দিয়ে বয়ে আসা শীতল হাওয়া শরীরের মাঝে লাগতেই লোম যেন দাঁড়িয়ে গেল জয়নবের। এক মুহূর্তে মনে হলো তার ঠান্ডায় জমে যাচ্ছে হাত পা, জমে গেছে জিভ। তবুও ও বহুত কষ্টে বিছানা ছেড়ে মাটিতে পা ফেললো ধীরে। ব্যক্তিটি কথা বলল না, কিন্তু জয়নবের মনে হলো এক তীক্ষ্ণ চোখ জোড়া তার শরীরের ভিতর বাহির ছেদ করে চলে যাচ্ছে। তার উপস্থিতি কিছু ভয়াবহ অনুভূতির সৃষ্টি করছে। জয়নব থেমে গেল। এক পর্যায়ে রুমটির ভেতরে ছলমলে করে উঠল আলোর রশ্মি। হঠাৎ আলোয় জয়নব চোখ মেলে তাকাতেই পারল না। আর যখন তাকালো, সামনের ব্যক্তিটি মুখ নিজে নুয়ে রাখা। জয়নব এই পর্যায়ে ভয় করতে লাগলো, গলা যেন শুকিয়ে যেতে লাগলো। মনে মনে ভাবলো, আদরের উপস্থিতি এইভাবে তো আমাকে কখনো কাঁপায়নি, তাহলে সে কি আদর না? জয়নব শুক্র ঢোক গেল। নীরবতার বিরাজমান, তবুও যেন জয়নবের ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ তীব্র। এবার ব্যক্তিটি নিজেই তাকালো সরাসরি, চোখে মুখে ঠান্ডা। জয়নব সোজাসুজি লোকটির চোখের দিকে তাকালো, সাথে সাথে 2 কদম পিছিয়ে পড়লো। ভয়ে রীতিমতো হাত পা কাঁপতে লাগলো। জয়নব চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের ব্যক্তিটি ঘন কালো কুচকুচে চোখ জোড়ায়। সে কি বলবে, কি করবে বুঝতে পারছে না। তার মনে পড়ছে বারবার এই চোখ জোড়া যে পরিচিত, খুব কাছের থেকে দেখেছে এই চোখ জোড়া। হঠাৎ কিছু মনে পড়লো। বুকের মাঝে ধক করে উঠল জয়নবের। হালকা চিৎকার করেই বলল, ইউ আর নট আদর। ব্যক্তিটি হাসলো, হাত দুটি সোফার দুপাশে রেখে আরাম করে বসলো। ব্যক্তিটির কণ্ঠে তাচ্ছিল মাখা। জয়নবের ভয়ে এদিকে গা হিম, সারা শরীর জুড়ে হয়ে আসছে অসাড়। মনে পড়ছে বারবার হোস্টের প্রথম রাতের সেই চোখ জোড়ার কথা, সেই তীক্ষ্ণ কণ্ঠের বলা কিছু কথা। তুমি আমার অন্ধকার রাজ্যের রানী। জয়নব এবার পিছিয়ে যেতে লাগলো, ভয় মিশ্রিত কণ্ঠে বলল, ইউয়ান। ও বেবি গার্ল, ইউ নো মি। জয়নব এবার পালাবার জন্য পিছনে ফিরে এক দৌড় লাগালো এবং দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা লক। জয়নব চেষ্টা চালিয়ে গেল। তার মনে হতে লাগলো এই জায়গায় বেশিক্ষণ থাকলে মরে যাবে। মাথা ফেটে সে চিৎকার করে ডাকতে লাগলো, Somebody helps me. Please open the door. Auntie, help. Ador, where are you? Please help me, please. কিন্তু কোনো রেসপন্স করলো না কেউ। শুধু শোনা গেল দূরে কোথাও ডেকে ওঠা শেয়ালের হাঁক। জয়নব কাঁদতে লাগলো। বাড়ি দিতে দিতে হাতে ছাল তুলে ফেললো, কিন্তু এলো না সাহায্যের জন্য। ঠিক তখনই পিছন থেকে জয়নবের কোমল কোমর শক্ত করে জড়িয়ে নিজের বুকের সাথে লাগিয়ে নিল ইউয়ান। তার স্পর্শ গায়ে লাগতেই জয়নব থেমে গেল। কাঁপতে কাঁপতে পিছনে ফিরতে চাইলো, তখনই কানের কাছে ভেসে এলো ইউয়ানের গরম শ্বাস।
আর তার গলা। কেউ আসবে না এখানে সিলিগেল? জয়নব থমকে গেল কিছুক্ষণ, তারপরে ছুটতে চাইলো, বাঁধনহারা হতে চাইলো, কিন্তু পারলো না। হেরে গেল। ইউয়ানের কণ্ঠ আবার ভেসে এলো। তুমি কাদর তোমার কাছে পৌঁছাতে পারবে জান? এখানে শুধু ইউ জানের রাজ। আমাকে যেতে দিন। সিলিগেল, তোমাকে কাছে পেতে এত ছোক কষলাম, যেতে দেবো বলে? নো। আদর? আদর কই? সে তো মাটির তলায়। জয়নব চমকে গেল, লাল লাল চোখ নিয়ে প্রশ্নবিদ্ধ করলো। আপনি নিজের ভাইয়ের সাথে কি করেছেন? তেমন কিছু না, জাস্ট লুকিয়ে রেখেছি। এমন কেন করছেন? আমাকে এবার কেন আটকে রেখেছেন? এই পর্যায়ে বাঁধন মুক্ত হলো জয়নব। ইউয়ানের চোয়াল আরো শক্ত হলো, হাতের মুঠো শক্ত করে বন্ধ করে বলল, আমার তোমাকে চাই জান। জয়নবের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, চেঁচিয়ে বলেও, ভুলে যাবেন না আমি আপনার ভাইয়ের স্ত্রী। ইউয়ান হাসলো। জয়নব ইউয়ানের হাসি দেখে কেঁপে উঠলো, ভয়ঙ্কর সে হাসি। ইউয়ান আবারও জয়নবের কাছে আসতে লাগলো, আর জয়নব ভয়ে পিছিয়ে যেতে লাগলো। ইউয়ান এগিয়ে যেতে যেতে বলল, ইউ আর মাইন। সে প্রথম থেকে যখন তোমাকে দেখেছি, ভালো আমি তোমাকে বেসেছি, কাছে আমি তোমার কাছে গিয়েছি, তোমার শরীরের রক্ত আমি টেস্ট করেছি, মধ্যে থেকে আদর এসে আমার জিনিসকে কেড়ে নিয়ে চলে গেল, আর আমি বুঝি তা বসে বসে দেখবো না। এই দেখো, তোমাকে আমি আমার কাছে নিয়ে এসেছি, এবার তুমি হবে আমার স্ত্রী। জয়নব থেমে গেল। পিছনে মস্ত বড় দেয়াল বাধা দিল তাকে। ইউয়ান মুখোমুখি দাঁড়িয়ে পড়ল জয়নবের। আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো জয়নবের নাম মুখ আর আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো জয়নবের নাক মুখ আর ঠোঁট। জয়নব ভয়ে আধমরা যেন। ইউয়ান আবারও বলল, তুমি খুব সুন্দর জান। জয়নবের গা ঘিন ঘিন করে উঠল। ইউয়ানকে ধাক্কা দিয়ে নিচ থেকে দূরে সরিয়ে নিল। ইউয়ান হাসতে লাগলো হো হো করে। এতে জয়নব ঘাবড়ে গেল। ইউয়ান আবারও জয়নবের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। জয়নবের চিবুক টেনে বলল, ইয়েস আই এম। জানো, আমি যখন তোমাকে প্রথম দেখি সেদিন ভেবেছিলাম তোমার বোন রুফাইদার মতোই তোমার ব্লেডের স্বাদ হবে, কিন্তু আমি ভুল ছিলাম। তোমার ব্লেডে এক তীক্ষ্ণ ঝাঁঝালো ধাক আছে যা মাথায় চড়ে বসে। ভেবেছিলাম রাফাইদার শরীরের মাংস আমি টেস্ট করব, কিন্তু মাঝখানে আদরে সে ওকে বাঁচিয়ে নিল। শালা কখনো এমন করেনি জানো, যে তুমি এলো আদর পাল্টে গেল, ছেড়ে দিল সব। কিন্তু আমি ওর মতো বেকুম নই, তাই তো ও আজ মাটির তলায়, আর তুমি আমার বাহু ডোরে আবদ্ধ। জয়নবের কান যেন ফেটে যাবে এবার। সে ভয়ে ভয়ে বলল, তার মানে আদর এইসবের মাঝে ছিল না? না, বেচার তোমাকে প্রতিবার বাঁচিয়েছে। জয়নবের মন এবার ভার হয়ে গেল। চোখের সামনে ভেসে এলো আদরের মুখটি। জয়নবের চোখ থেকে অজান্তেই গড়িয়ে পড়ল জল। তীক্ষ্ণ ধারালো কিছু নিজের গলায় অনুভব করতেই জয়নবের ধ্যান ভাঙল। জয়নব বুঝল ইউয়ান তার গলায় কামড় বসিয়েছে। জয়নব চিৎকার করে উঠল। তীব্র ব্যথায় জয়নবের মনে হচ্ছে মরেই যাবে। জয়নব যখন আর লড়াই করতে না পেরে পাশে থাকা ফুলদানি নিয়ে ইউয়ানের মাথায় বাড়ি বসালো। ইউয়ান চিৎকার করে মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে জয়নবের কলার বোন থেকে গড়গড় করে বাড়িয়ে বেরিয়ে যেতে লাগলো। জয়নব নিজেও মাটিতে বসে পড়লো। চোখের সামনে সব ঘোলা দেখতে লাগলো। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললো। পরবর্তী যখন জ্ঞান ফিরল তখন যেন আসমানের চাঁদ হাতে পেল। জয়নব দেখলো ঘরে কেউ নেই, অথচ বন্ধ দরজাটা শটান করে খোলা। জয়নব এক ছুটে বেরিয়ে গেল, নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো। ঠিক তখনই একটি আওয়াজ হলো জয়নবের ভিতর থেকে। জয়নব থেমে গেল। শরীরের ভিতরে কোনো ডিভাইস মনে হলো অ্যাক্টিভ হয়ে গেছে, আর সেখান থেকে ভেসে আসছে, কাম ব্যাক জান, আদারওয়াইজ আই এম কিল আদর। জয়নবের পা অচল হয়ে গেল। ডুকরে কেঁদে উঠল এবং নিজে থপ করে বসে পড়ল। পেছন থেকে ধীর পায়ে এগিয়ে এলো কেউ, যার ছায়া জয়নবকে ঢেকে দিল। জেন গিলে নিল জয়নবকে তার ভিতরে। ইউয়ান এগিয়ে এসে জয়নবের সামনে হাঁটু গেড়ে বসলো। মিষ্টি হেসে বলল, তুমি পালাতে পারবে না জান, যেখানে যাবো আমি ঠিক ওইভাবেই জেনে যাব। জানো কেন? কারণ তোমার ভিতরে একটা চিপ আমি লাগিয়েছি। তুমি যখনই যেখানেই থাকো না কেন আমি বুঝে যাব। কি চাইছেন আপনি আমার কাছে? কেন এসব করছেন? ইউয়ান জয়নবের মাথার চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে লাগলো। জয়নবের কান্না থেমে গেল। সারা শরীরে টকবক করে উঠল রক্ত। ঠাস করে এক চড় বসিয়ে দিল ইয়ানের গালে। ইউয়ান চোখ বন্ধ করে ফেললো। ফর্সা গালে লাল হাতের দাগ স্পষ্ট। জয়নব চেঁচিয়ে বলল, আপনি কতটা নির্লজ্জ! নিজের ভাইয়ের বউকে বিয়ে করতে চাইছেন? আদর জানলে আপনাকে আস্ত রাখবে না।
আই ডোন্ট কেয়ার তুমি কার বউ, তুমি এখন শুধু আমার। জয়নব ইউয়ানকে আরেকটা থাপ্পড় মারতে নিল। রাগে তার গা কাঁপছে, কিন্তু ইউয়ান ধরে ফেলল জয়নবের হাতের কবজি এবং জোরে মোচড় দিল। জয়নবের ব্যথায় মাথা ঘুরে উঠল। ইউয়ান বিশ্রী হেসে বলল, ডোন্ট ডু দ্যাট বেব, ডোন্ট। আই এম আদর নই যে তোমার এসব সহ্য করবো, সো স্টপ। বলি জয়নবকে কোলে তুলে নিল এবং আগের রুমে এসে বিছানায় বসিয়ে দিল। জয়নব চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো, প্লিজ টেল মি, আদর কোথায়? ইউয়ান জয়নবের খুব কাছে চলে এলো। কানের কাছে মুখ নিয়ে একটা গভীর চুমু বর্ষণ করলো। জয়নব শিউরে উঠল। ইউয়ান ফিসফিস করে বলল, ব্ল্যাক হোল। জয়নব কিছুই বুঝতে পারল না, তাকিয়ে রইল শুধু ড্যাব ড্যাব করে। ইউয়ান চলে গেল, কিন্তু জয়নব নিশ্চুপ, বাকরুদ্ধ, মাথায় ঘুরছে হাজার রহস্য, হাজার প্রশ্ন। সব থেকে বড় কথা, ডাক্তার আদর কোথায়? আর এই ব্ল্যাক হোলের রহস্য কি? গভীর রাত, ইট পাথরের রাস্তায় জনমানব শূন্য হয়ে আছে। শব্দ ভেসে আসছে শুধু কেউ একজনের প্রাণপণে দৌড়ে চলার। নীরবতায় ঘিরে থাকা চারপাশ আর ঝিঝি পোকার ডাক এক ভৌতিক অনুভূতি সৃষ্টি করছে যেন। অনেকটা পথ ছুটে চলাই খালি পায়ের চোটগুলো থেকে বেরিয়ে আসা রক্তগুলো সাক্ষী দিচ্ছে জয়নবের কঠিন একটি পথ পাড়ি দেওয়ার। জয়নব এবার থামলো, হাঁপাতে লাগলো। অপরিচিত এক শহরে কোথায় যাবে ভেবে পাচ্ছে না। বুক ফাটা চিৎকার করতে ইচ্ছে করছে জয়নবের। জয়নব এবার চারপাশে তাকালো। যত দূর দেখা যায় বড় বড় গাছ আর জঙ্গল। হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে শিয়ালের হাঁক। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। একটি বট গাছের নিচে ঠাঁই নিয়েছে সে। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে জয়নবের। জয়নব আর দৌড়াতে পারছে না। চাঁদের হালকা আলোয় একটি বট গাছের নিচে ঠাঁই নিয়েছে সে। গাছের দিকে হেলে এবার তার বুকের ডান পাশের ক্ষতটি দেখলো জয়নব। কিছুক্ষণ আগেই ধারালো ছুরি চালিয়েছে এখানে এবং বের করে নিয়েছে ইউয়ানের ফিট করা ডিভাইসটি। জয়নব এবার ক্ষতটিতে আবারও ভালো করে কাপড় বেঁধে নিল। এদিক ওদিক তাকিয়ে আবার আধারের মাঝে জায়গাটি দেখতে বৃথা চেষ্টা করলো জয়নব। ব্যর্থ হলো আবারও। হাঁ করে হতাশার শ্বাসটি ফেলল। ধীরে ধীরে চোখ বুজে গা এলিয়ে দিল গাছের সাথে। চোখের সামনে ভেসে উঠল পুরানো স্মৃতি। আদর, জয়নবের বাবা, মা, রুফাইদা, সবার কথা। এসব ভাবতে ভাবতেই এক পর্যায়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে জয়নব। যখন চোখ খুলে তখন নিজেকে পায় এক আলিশান বাংলোর একটি কামরায়। চারিদিকে তখন আলো ফুটেছে, সোনালি রোদের আলো খেলা করছে ঘরটির আনাচে কানাচে। নিজেকে এভাবে অন্য একটি জায়গায় আবিষ্কার করেই ভয়ে কেঁপে উঠল জয়নব। বিড়বিড় করে বলল, ইউয়ান আমাকে আবার ধরে ফেলেছে। মনের কোণের ভয় নিয়ে নিচে নেমে এলো জয়নব। ঠিক তখনই একটি চিকন কণ্ঠ ভেসে আসলো, যে ইংরেজিতে বলে যাচ্ছে, ম্যাম গুড মর্নিং, এখন কেমন লাগছে? জয়নবের মাথা কাজ করছে না। সামনের ব্যক্তিটিকে দেখে যতটুকু বুঝতে পেরেছে মহিলাটি মাঝবয়সী নারী, হয়তো এখানে সার্ভেন্ট, হয়তো। জয়নব মাথা কাত করলো। ইয়া আই এম ফাইন। আপনি কি বলতে পারবেন আমি এখানে কিভাবে এলাম? আমাদের প্রিন্স আপনাকে নিয়ে এসেছিল মিস। জয়নব ভাবনায় পড়ে গেল। এই প্রিন্সটা আবার কে? ইউয়ান নয় তো? জয়নব আবার জিজ্ঞেস করলো, আপনাদের প্রিন্স কোথায় এখন? জানি না মিস। আচ্ছা। এরপর আবার নীরবতা। জয়নব ভেবে যাচ্ছে তার সাথে হচ্ছেটা কি, কেনই বা একের পর এক নতুন মানুষ এন্ট্রি হচ্ছে তার জীবনে। কেউ ভালো তো কেউ খারাপ। মেডিকেল কলেজে ঢোকা, প্রতিশোধ নেওয়া থেকে শুরু করে এই ভিন দেশে এসে হারিয়ে ফেলা তার স্বামীকে, সব যেন এক গোলক ধাঁধা। কিছু ঠিক হওয়ার বদলে সব আরও গুলিয়ে যাচ্ছে। কবে হবে এর শেষ? এইসবের মাঝে মূল কাহিনী কি? কেনই বা জয়নব এসবের মাঝে জড়িয়ে? সব কিছু যেন কোনো গল্পতে হার মানায়। জয়নব তার ভাবনার দরজা থেকে বের হয়ে মহিলাকে উদ্দেশ্য করে বলল, আমি কি এখন ফোনটা করতে পারি? শিওর ম্যাম। জয়নব খুশি হয়ে গেল। টুট টুট করে টেলিফোনের বোতামগুলো স্পিডে চালিয়ে গেল। ফোনের ওপাশের প্রতিটি রিং বুকের ভিতর হাতুড়ি পিটাবার মতো শব্দ করেই যাচ্ছে। এক পর্যায়ে ফোনটি উঠালো কেউ। হ্যালো বলতেই জয়নব গড়গড় করে বলতে লাগলো, কুয়াশা, ইটস মি জয়নব। কুয়াশা অবাক হয়ে হাজারটা প্রশ্ন বিদ্ধ করলো।
জয়নব শুরু থেকে শেষ বলতেই কুয়াশার ঠিকানা জানতে চাইল। কাজের মহিলা থেকে ঠিকানা নিয়ে জয়নব জানাতেই কুয়াশা আধ ঘন্টার মধ্যে আসবে বলে জানালো। জয়নব মনে মনে খুশি হলেও বুঝতে পারছে না সব কি সত্যি এত সহজে হয়ে যাচ্ছে নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস। জয়নব তবুও নিজে শান্ত রাখার চেষ্টা করলো। কাজের মহিলাটি তাকে খাবার টেবিলের দিকে ইশারা করে বলল, ম্যাম কিছু খেয়ে নিন, প্রিন্স বলেছেন নাস্তা করে যেতে। জয়নবের এত কিছুর মধ্যে তাদের প্রিন্সের কথা তো ভুলেই গেছিল। এবার মনের মধ্যে কেমন জানি প্রশ্ন উকি দিতে লাগলো, কে এই প্রিন্স? প্রায় 10 মিনিটের মাথায় একটি গাড়ি এসে থামলো বিশাল বড় বাড়িটির সামনে। জয়নব এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো। কুয়াশাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলো জয়নব। বান্ধবীকে এতদিন পর পেয়ে চোখের কোণে জল টলমল করে উঠল দুজনের। কুয়াশা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আই মিস ইউ জয়নব। তোকে সুস্থ সবল দেখে ভালো লাগছে অনেক। তুই দেখে আরো সুন্দরী হয়ে গেছিস। ছেলে হলে এখনই তোকে নিয়ে পালাতাম। শুরু হয়ে গেছে তোর আবল তাবল কথা, এখান থেকে চল এখন। কুয়াশা সম্মতি দিল। গাড়ির কাছে আসতে অন্য প্রান্তের দরজাটি খুলে একজন সুদর্শন পুরুষকে নামতে দেখে জয়নব বরফের মতো জমে গেল। রোবটের মতো থমকে দাঁড়িয়ে পড়ল এক জায়গায়। জান কেমন আছিস? মেহজাবের কাতর কণ্ঠ জয়নবের ভেতরটা নাড়িয়ে দিল। কিশোর জীবনের প্রথম ক্রাশটি ছিল তার খালাতো ভাই মেহজাব। মেহজাব নিজেও পছন্দ করত জয়নবকে, কিন্তু মেহজাবের পরিবার তুচ্ছ তাচ্ছিল্য করে গেছে জয়নবকে সব সময়। যেখানে রুফাইদা ছিল তাদের রাজকন্যা, তখন না জানলেও এখন জানে জয়নব তার পরিচিত, তার আইডেন্টি ছিল না বলেই। মেহজাবকে দেখে জয়নব খুব একটা খুশি হয়নি, তবে চমকে গেছে সে। কুয়াশার মুখে জয়নবের বিয়ের কথা শুনে মেহজাব খুব আহত হয়ে গেলেও আদর মিসিং শুনে মনের কোণে এক ফোঁটা আশার আলো দেখা দেয়। তাই তো তার এখানে আসা। মেহজাব এগিয়ে গেল, জয়নবকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের ভিতর মিশিয়ে নিতে চাই সে, কিন্তু জয়নব 2 কদম পিছিয়ে গেল। তা দেখে মেহজাব থেমে গেল। বুকের ভিতরে কাঁচ ভাঙার মতো শব্দ হচ্ছে যেন তার কয়েক ঘন্টা পর। কুয়াশা বলল, তুই সত্যি আদরকে খুঁজতে চাস, কিন্তু কিভাবে? জয়নব জানালা দিয়ে বাহিরের পরিবেশ দেখছে। দূরে একটি ডালে 2টি পাখি বসে গল্প করছে তাদের নিজস্ব ভাষায়। জয়নব বলল, আমায় ভালোবেসে ডাক্তার আদর অনেক কিছু সাফার করেছে, এবার না হয় আমি হই তার প্রণয়ের অন্তর্দহন। কুয়াশা হাসলো। এক পলক মেহজাবের থমথমে মুখটির দিকে তাকিয়ে থেকে আবার প্রশ্ন করলো, তুই আর কিছু জানিস? ইয়ান তোকে আর কি কিছু বলেছে? তেমন কিছুই না, শুধু বলেছে আদরকে লুকিয়ে রাখা হয়েছে ব্ল্যাক হোল মাটির তলায়, জাস্ট এইসব বলেছে। মেহজাব ব্ল্যাক হোল কথাটি শুনে রিয়েক্ট করলো। কি বললে? ব্ল্যাক হোল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর এই দেশে অনেকগুলো এরিয়া আছে যেখানে মাটির নিচে অন্য দলের মানুষদের অত্যাচার জন্য ঘর করা হয়। এই শহরে এমন 3টি জায়গা রয়েছে। এই ঘরগুলোকে কালো গর্ত বা ব্ল্যাক হোল বলা হয়, কিন্তু এগুলো তো বন্ধ করে দেওয়া হয়েছে। মেহজাব ভাইয়া প্লিজ আদরকে খুঁজতে সাহায্য করো। মেহজাব বুকের ভিতর পাথর রেখে হ্যাঁ বোধক মাথা নাড়ল। জয়নবের মায়াবী চোখ জোড়ায় জলের টলমল সে কিভাবে সইতে পারবে? একটা সময় ছিল জয়নবের জন্য কিছু করতে পারেনি সে, কিন্তু এবার করবেই। এভাবেই 2 দিন কেটে গেল। মেহজাব তার পাওয়ার ইউজ করে 3টি এলাকার খোঁজ করলো এবং পেয়েও গেল। গত 2টি ব্ল্যাক হোল দিয়ে ভরে গেল। এবার তৃতীয়টির খোঁজে যাচ্ছে তারা, কিন্তু গন্তব্যে যত কাছেই যাচ্ছে না কেন জয়নব আবক্তার শেষ চূড়ায়। শুধু মুখ ফেটে বলল, এটাই তো আদরের বাবার বাড়ি। কি বলছিস? সত্যি বলছি, আদর নিজেই আমাকে এখানে নিয়ে এসেছিল। কিন্তু কিভাবে? এই বাড়িটি বা এই এরিয়াটা তো পরিত্যক্ত। জয়নবের লোম দাঁড়িয়ে গেল গায়ের। বলল, আমি লাস্ট এই বাড়িটি থেকেই গায়েব হয়েছিলাম। কুয়াশা আর মেহজাব একে অপরের দিকে তাকালো। ঠিক তখনই মেহজাব বলল, আমার মনে একটা প্রশ্ন ছিল জয়নব। কেমন প্রশ্ন? আদর আর ইওয়ান কি সত্যি ভাই নাকি এরা একজনই? হঠাৎ এমন প্রশ্ন কেন করছেন? তোমার সব কথা শোনার পর আর এই বাড়ির দেখার পর মনে হচ্ছে এসবের পিছনে অন্য বড় কোনো কারণ আছে। কারণ এই বাড়িটি যাদের ছিল তার প্রায় 10 বছর আগে পুড়ে মারা গেছে। আর তোমার কথা মতো সেই লোকটি ব্রিটিশ আর্মি ছিলেন।
এবং তার দুটি ছেলে ছিল যমজ। একজনের নাম এরিক, অন্যজনের নাম ছিল এরিকসান। জয়নবীর মাথায় এবার ঘুরতে লাগলো, কি হচ্ছে এসব তার সাথে? এ আবার নতুন কি কাহিনী? মেহজাব আর কুয়াশার সাথে নেমে এলো জয়নব গাড়ি থেকে। সময়টা দুপুর 12টা। চারিদিকে আলোর ছিটে ফোটা, শুধু গা ছমছম পরিবেশ। অথচ এই বাড়িটিতে গত এক সপ্তাহ আগে জয়নব এসেছিল আদরের সাথে। সবকিছু এখন কেমন ধোঁয়াশা মনে হচ্ছে এক অফুরন্ত পথে হাঁটছে জয়নব। এর শেষ কোথায়? জয়নব তার ভাবনার মাঝেই একটি চিৎকার শুনতে পেল। ওরা বাড়ির সামনে গহীন জঙ্গল ধরে হেঁটে আসছিল, অথচ এই জঙ্গল সে সেদিন দেখেনি। অবশ্যই কিভাবেই দেখবে, তাদের তো রাতে আনা হয়েছিল কিনা। জয়নব আর মেহজাব পিছনে ফিরল। কুয়াশা নেই, কপালে দুটো ভাঁজ পড়ল জয়নবের। এদিক সেদিক তাকিয়ে জিজ্ঞেস করলো, কুয়াশা কুয়াশা কোথায় গেল? আমার পিছনেই তো ছিল। মেহজাব নিজেও চিন্তায় পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে আবারও চিৎকার শোনা গেল। জয়নবের বুঝতে বাকি নেই এটি কুয়াশার গলা। জয়নব দৌড়ে ছুটে গেল সেই জায়গায়, কিন্তু বড় বড় গাছপালা আর পোকামাকড়ের ডাক শোনা ছাড়া আর কিছুই নেই। জয়নব মুখে হাত দিয়ে ফুপিয়ে উঠল। পিছনে তাকিয়ে মেহজাবকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, কুয়াশা ভাইয়া, ভাইয়া তুমি কই? জয়নব আত্মাকে উঠল। মেহজাব কোথায় চলে গেল? সে এদিক সেদিক ছুটতে লাগলো। গহীন জঙ্গলের ভিতর দৌড়াতে লাগলো জয়নব। পায়ের নিচে পিষে যাও মরা পাতার মর্মর শব্দ কি বিকট। জয়নব খুঁজতে লাগলো তাদের। ঝড়ের বেগে যাওয়া গাছটার সামনে এসে দাঁড়ালো সে। কুয়াশা ভাইয়া, তোমরা কই ভাইয়া? জয়নবের কণ্ঠস্বর ফিরে ফিরে আসছে। জয়নব সেখানেই হাঁটু গুজে বসে পড়ল, বিলাপ করতে লাগলো। কি হচ্ছে তার সাথে? জয়নব নিজেকে সামলাতে চেষ্টা করলো। না, তাকে ভেঙে পড়লে চলবে না, তাকে তার গন্তব্যে পৌঁছাতেই হবে। এসব ভেবেই নিজেকে শক্ত করে উঠে দাঁড়ালো জয়নব। মেহজাব আসার আগেই তাকে একটি ছোট্ট রিভলভার ধরিয়ে দিয়েছিল, বলেছিল সাহায্য করবে তোকে। দোনোমনো করেও নিয়েছিল, কাছে রেখেছিল। জয়নব এবার হাঁটা ধরলো পরিত্যক্ত বাড়িটির ভেতরের দিকে। ভিতরে ঢুকতে চোখ দুটি ছানা বড়া জয়নবের। এই বাড়িটি সেদিন কত সুসজ্জিত ছিল, আর আজ ঘুটঘুটে অন্ধকার। আলো যতটুকু আছে তাতে কোনো ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে। কখনো কখনো ঝাপটা মেরে উড়ে যাওয়া পাখির আওয়াজ ভেসে আসছে। জয়নব তার পকেট থেকে একটি লাইট বের পথে আর চারপাশের দেয়ালে মারল, যদি কোনো ক্লু পাওয়া যায়। জয়নবের ভাবনার মতো কোনো কিছু পেল না জয়নব। সব পুড়ে ছাই। জয়নবের যেন কি মনে হলো সে যেই রুমটি থেকে গায়েব হয়েছিল চলে এলো সিঁড়ি বেয়ে রুমটির কাছে, ধাক্কা দিয়ে খুলে দিল। অন্ধকার রুমটির ভিতরে লাইটের আলো পড়তেই থমকে গেল জয়নব। এই ঘরটিতে ছবিতে ভরপুর। এখানে এসব কিসের ছবি? জয়নব এগিয়ে গেল এই জীর্ণ শীর্ণ বাড়িটির ভিতরে। এই রুমটি এত পরিপাটি কিভাবে? জয়নব ভিতরে পা বাড়ালো। প্রথম যে ছবিটিতে আলো পড়ল তা একটি ফ্যামিলি পিকচার, যেখানে দুটো ছেলে আর দুজন মধ্যবয়স্ক মহিলা পুরুষ। বাচ্চা দুটোর একটি চোখ জোড়া আদরের চোখের মতো ফ্যাকাশে। জয়নব দীর্ঘশ্বাস ছাড়ল। এই বাড়িতে ঢুকেই যে ছবিটি সে আগে দেখেছিল সেখানে আর এখানের মাঝে বড্ড ফারাক, আর তা হচ্ছে এখানে মা বাবা। জয়নব বুঝে গেছে সেদিন যে মহিলাকে আদর মা ডাকছিল সে আসলে তার মা নয়, অন্য কেউ। তাহলে তাকে কেন মিথ্যা কথা বলল আদর? তাহলে কি আদর তাকে ঠকিয়েছে? জয়নব এবার আরেকটি ছবির দিকে আলো ফেলতেই বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। এই যে, আর কেউ না, এই ছবিটি তার বাবা সাইফের, যার উপর বড় করে রেড মার্ক করা। এইভাবেই প্রতিটা ছবিতে লাইট ফেলতে জয়নবের ভয়ে হাত পা জমে যেতে লাগলো। চোখ দিয়ে পড়তে লাগলো অনর্গল, নোনা জল, সাইফ, ডাক্তার সাহিল, এমনকি এখন পর্যন্ত জয়নব যাদের মেরেছে তাদের ছবিও এখানে। জয়নব শুকনো ঢোক গিলল, গলার ভিতরে তিক্ত কিছু অনুভব করলো। এসব কি? জয়নব লাস্ট যে ছবিটিতে লাইট মারল তার কেউ না, মেহজাব। জয়নব এবার ঘাবড়ে গেল, দু কদম পিছিয়ে গেল ভয়ে। পিছনে কিছু একটার সাথে দাম করে ধাক্কা খেতেই ফ্লোর দুভাগ হয়ে যেতেই জয়নব নিচে পড়ে গর্তের ভিতর পড়ে গেল। জয়নব মাটিতে পড়তেই
ধাম করে শব্দ হলো। হাত পা এবং কি কপাল ফেটে গিয়ে রক্ত বের হয়ে গেল। জয়নব আহ করে চেঁচিয়ে উঠল। ধীরে ধীরে নিজেকে হুঁশে আনলো জয়নব। এই অন্ধকার গর্তের মাঝে নিজেকে হারিয়ে ফেললে চলবে না। জয়নব অন্ধকারের মাঝেই হাতড়াতে লাগলো। পড়ে যাওয়ার সময় লাইটটা যেন কোথায় পড়ে গেছে। জয়নব অন্ধকারের মাঝে গর্তের মধ্যে হাঁটতে লাগলো। কালো কুচকুচে অন্ধকার, ভেসে আসছে ভ্যাপসা গন্ধ। জয়নব যেন হারিয়ে যেতে লাগলো অন্ধকারের মাঝে। সেই মুহূর্তে একটি লাইটার জ্বলে উঠল। লাইটারের আলোতে ভেসে উঠল ফ্যাকাশে সে পরিচিত চোখ জোড়া। জয়নব সেদিকে তাকাতেই থমকে গেল। চীনা পরিচিত গলার স্বর। শেষ পর্যন্ত তুমি আমাকে খুঁজে বের করলেই জান। আদরের ভাবলেশহীন কণ্ঠে চোখ জোড়া ভরে এলো জয়নবের। এই ব্যক্তিটির জন্যই পুষদণ্ড হচ্ছে, জ্বলে পুড়ে ছাই হচ্ছে, হচ্ছে প্রণয়ে প্রণয়ে অন্তর দহন। জয়নবের বুকের উপর যেন কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। নিজের কষ্টটুকু লুকিয়ে ফেলতে বৃথা চেষ্টা করলো। ধরে আসা কণ্ঠে বলল, এমন কেন করলেন আপনি? এভাবে ধোকা দিলেন আমায়? কি দোষ ছিল আমার? জয়নবের চোখ বারবার ঝাপসা হয়ে আসতে লাগলো। মাথায় চোট পাওয়ার ফলে ঘুরছে সব, তবুও বহু কষ্টে দাঁড়িয়ে আছে সে। ডাক্তার আদর লাইটের আলোর মাঝেই চোখ রেখে আছে। জয়নবের প্রশ্নবিদ্ধ চেয়ে থাকা জয়নবের উদ্দেশ্যে ভাবহীনভাবেই তাকিয়ে বলল, তোমার বাবার জন্য জান। বাবার জন্য মানে? আরে আমার বাবা তো আপনাদের জন্য মারা গেছে। তার সন্তানকে যে কেড়ে নিয়েছেন। আদর হাসলো। বাম হাতে চুটকি বাজাতেই ফোকে ফোকে হয়ে গেল সব। তীব্র আলো চোখে বাজতেই নিচে বসে পড়ল জয়নব। চোখ দুটি জ্বলছে খুব। আদর তখন স্থির। ওকে ঘিরে যেন আছে অন্ধকার গোলক। জয়নব ধীরে ধীরে চোখ খুলল। চোখ দুটি লাল হয়ে গেছে জয়নবের। মাথা গড়িয়ে পড়া রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ছে এবার মাটিতে। আদর এবার উঠে এলো। মাটিতে পড়ে থাকা জয়নবের মাথাটা তুলে নিজের বুকের মাঝে রাখলো। পরম যত্নে আদরে জয়নবের মুখের আদল হাত দুটোর মাঝে ভরে নিয়ে ফিসফিস করে বলল, জান, রুফাইদা আমাদের টার্গেট ছিল না? ছিলে তো তুমি। জয়নবের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। আদর কথা আগে বাড়ালো, সাইফ আঙ্কেলের পালক মেয়ে রুফাইদা ভেবেই আমরা ওকে উঠিয়েছিলাম। কিন্তু যখন জানতে পারি সেই মানুষটা যাকে আমরা খুঁজছি সে আর কেউ না, তুমি, তখনই বড় ধরনের গেম খেলে ফেললাম আমরা। জয়নবের চোখ জোড়া এবার বুঝে আসতে চাইছে। আদৌ খোলা চোখ জোড়া নিয়ে দেখছে এই মানুষটা কি সত্যি সেই? জয়নব তার ভারী পল্লব গুলো শক্ত করে বুঝে নিল। তা দেখে আদর হাসলো। চোখের কোণে জলটুকু মুছে দিয়ে বলল, জান, স্টোরি তো এখনো বাকি। জয়নব আবার চোখ মিলল। গায়ের সব শক্তি শুষে নিয়ে যেন কেউ। তখনই আদরের গম্ভীর কণ্ঠে শোনা গেল, সারপ্রাইজ। জয়নব আদরের চোখের দৃষ্টি অনুযায়ী তাকাতে এবার ভেঙে পড়ল আরো। বলল, তোমরা তো। আমরা আদরের কাজিন, জয়নব আর আমি তোমার দেবর। সাজিয়া, ইওয়ান আর কুয়াশা একসাথে কথা বলতেই জয়নবের পুরো পৃথিবী ঘুরতে লাগলো। জয়নব অনেক কষ্টে বলল, সাজিয়া আপু, তুমি তো মারা গেছো। আর কুয়াশা, তুই তো তোর বন্ধু, তাই তো? জয়নব জিন্দা লাশের মতো শুধু চেয়ে রইল। সবাই তার সাথে এভাবে গেম খেললো। তাহলে মেহজাব কই? কিছু সময় অতিবাহিত হতেই জয়নব জিজ্ঞেস করলো, মেহজাব ভাইয়া? এবার আদরের মুখ শক্ত হয়ে গেল। জয়নবের দিকে তাকিয়ে বলল, শালাবাবুকে আপ্যায়ন করা হচ্ছে। জয়নব বুঝতে পেরে আদরের হাত শক্ত করে ধরে বলল, তাকে ছেড়ে দিন। এর জন্য তোমাকে অনেক বড় বলিদান দিতে হবে জান। ভাইয়া, ভাবিকে এভাবে কেন কষ্ট দিচ্ছ ছোট প্রাণ? বলেই বাঁকা হাসলো। জয়নব এসব ঠাট্টা বুঝতে পেরে আদরকে ঝাঁকিয়ে উঠে পড়ল। মেহজাবের দেয়া বন্দুকটা পকেট থেকে বের করে পয়েন্ট করে বসলো আদরের দিক। আদর মুচকি হাসলো। জান, তুমি কি আমাকে মারতে পারবে? জয়নবের এতদিনের রাগ, ক্ষোভ, ধোকায় সবকিছু মিলিয়ে হিংস্র করে তুলেছে। জয়নব চেঁচালো, মেহজাব ভাইয়া কোথায়? নয়তো আমি আপনাকে মারতে 1 মিনিটও ভাববো না। আমি প্রতিনিয়ত মরছি জান, তুমি আমাকে কি মারবে? তুমি আমাকে কখনো মারতে পারবে না জান। জয়নবের মাথা যেন ভূত চেপে বসেছে। সে কিছু না ভেবেই বন্দুকের ট্রিগার চাপ দিল।
সঙ্গে সঙ্গে গুলি এসে লাগলো আদরের বুকে। আদর একেবারে থম মেরে গেল। বুকের মাঝে হাত রেখে জয়নবের দিকে তাকালো। জয়নব তখন কাঁপছে, হাতে বন্দুকটাও ছুটে পড়ে গেছে দূরে। আদর জয়নবের সামনে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। হাসতে হাসতে বলল, জান, ইউ আর ব্রেভ গার্ল। ভালোবাসার মানুষটিকে নিজের হাতে মারতে সত্যি সাহস লাগে। মুখ থুবড়ে এবার মাটিতে পড়ে গেল আদর। রক্তে ভেসে যেতে লাগলো পুরো ফ্লোর। ইউয়ান সাজিয়া কুয়াশা ছুটে এলো আদরের কাছে। কুয়াশার তীব্র ঘৃণা নিয়ে জয়নবকে বলল, এ কি করলি জয়নব? তুই কি জানিস ভাই তোকে কতটা ভালোবাসে? তুই কি জানিস আজ তোদের জন্য আমাদের এই অবস্থা? জয়নব নিজেও আর এসব সইতে পারল না। সেও জ্ঞান হারালো। জয়নব চোখ খুলে নিজেকে আবারও আগের ঘরটিতে আবিষ্কার করলো। বিড়বিড় করে বলল, এইটা সেই প্রিন্সের বাড়ি না? হ্যাঁ তাই তো। জয়নব বিছানা থেকে নেমে পড়ল। ঘাবড়ে যাওয়া কণ্ঠে হাত দিয়ে দরজার কড়া নাড়তে লাগলো। দরজা খুলুন, কে আছেন? হেল্প! বাহির থেকে কারো পায়ের শব্দ হতেই জয়নব থেমে গেল কিছুক্ষণের জন্য। তারপর আবারও আওয়াজ করতে শুরু করলো। দরজার কড়া ঘাত বৃদ্ধি হতে দেখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কুয়াশা দরজা খুলে দিল। জয়নব, এভাবে চেঁচাচ্ছিস কেন? কুয়াশাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল জয়নব। চোখে মুখে ঘৃণা স্পষ্ট। মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে ভ্রুট কণ্ঠে বলল, আমরা কাছে কি চাই তোদের? কেন এভাবে খেলছিস তোরা? আমার বাবা মা বোন ভাই এরা কেন সাফার করছে এসব কিছুতে? জয়নবের চোখে মুখে এবার প্রবল কৌতূহল। হয়তো সত্য জানার আশায় কুয়াশা জয়নবের চোখে মুখে তাকিয়ে তাচ্ছিল মার্কা হাসি দিয়ে বলল, তুই সাফার করেছিস? তুই? না হেসে পারলাম না। জয়নব অভিব্যক্তিহীন ভাবে তাকিয়ে রইল। কুয়াশা জয়নবকে উদ্দেশ্য করে বলল, তুই যেটাকে সাফার বলছিস না, ওটা আমাদের বেলায় কিছুই না। আমরা যা ভোগ করেছি, আমরা যতটুকু সহ্য করেছি, তার বিন্দু মাত্র তুই করিসনি। বলতে কি চাইছিস তুই? যাকে তুই গুলি মেরে জমের দুয়ারে পাঠালি না, সেই আদর ওরফে প্রিন্স না থাকলে তোকে মেরে কেটে কবে ভাসিয়ে দিতাম আমরা, জানিস? জয়নব চমকে উঠল। নিজের বান্ধবীর মুখে জয়নবকে মেরে ফেলার কথা শুনে দুই কানকে বিশ্বাস করাতে পারছে না। এই কি সেই তার বান্ধবী যে নাকি মরতে পর্যন্ত রাজি ছিল জয়নবের জন্য? জয়নবকে চোখে মুখে বিস্ময়কর ভাব দেখে কুয়াশা আবারও হেসে ফেলল। তারপর আবার বলতে শুরু করলো, জানিস আমাদের একটা বড় পরিবার ছিল, যেখানে দাদু দিদা চাচা চাচি ভাই বোন সবাই ছিল। ভালোবাসায় ভরপুর ছিল আমাদের পরিবার। আমার বাবা আর আদর ভাইয়ের বাবা ছিলেন আর্মিতে। বছর ঘুরতেই যখন তারা বাড়ি ফিরতো, হই হুল্লোড়ে মেতে উঠত সবাই। কিন্তু একদিন আমাদের এই খুশিতে গ্রহণ লাগাতে চলে এলো তোর বাবা। জয়নব অবাকের ঊর্ধ্বে। সঙ্গে সঙ্গে বলল, আমার বাবা? হ্যাঁ, তোর বাবা। তোর পালক বাবা নয়, অরিজিনাল বাবা, রাহুল খন্দকার। জয়নবের বুকের ভিতর কেমন যেন একটা করে উঠল। বিড়বিড় করে বলল, আমার বাবা রাহুল খন্দকার? হ্যাঁ, তোর বাবা একজন দেশদ্রোহী। অথচ দেখ, আজ তিনি এই ভিনদেশের মাটিতে ওনাকে পূজা করা হয়, নোবেল মানুষদের মাঝে একজন মানা হয়। অথচ এই লোকটার জন্য আজ আমার বাবা মা, আদর ভাইয়ের বাবা মা কেউ নেই পৃথিবীতে। এক পর্যায়ে ধরে এলো কুয়াশার কণ্ঠ। জয়নব নিজের বাবা নিজের পরিবার সম্পর্কে এতদিন অবগত ছিল না। যে নিজের পরিবার আর তার বাবার কথা শুনলো, মনের কোণে এক চিলতে আশা জেগে উঠল। তার বাবা? তারও বাবা আছে? জয়নব নিজের ভাবনা চিন্তার মাঝে আনমনে নিজের ইচ্ছার মনের ইচ্ছে প্রকাশ করে বসলো। আমি কি আমার বাবাকে দেখতে পারবো? বাহ বাহ ভাইয়া বাহ! যে পিতা বছরের পর বছর খবর ছিল না, তাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিস তুই। আর যে তোকে এতটা বছর আগলে রাখলো, ভালোবাসলো, অথচ একটা বার তার কথা জিজ্ঞেস করলি না পর্যন্ত। জয়নব কিছুই বুঝতে পারলো না, তাকিয়ে রইল শুধু। কিছুক্ষণ পর বলল, কি বলতে চাইছিস তুই? আদর ভাইয়া কাল থেকে হুঁশ ফেরেনি তার। 24 ঘন্টার মাঝে জ্ঞান না ফিরলে আমরা তাকে হয়তো হারিয়ে ফেলবো। জয়নব চোখ জোড়াতে হঠাৎ ভর করলো নোনা জল, গড়িয়ে পড়লো মাটিতে। উনি কোথায়? আয় আমার সাথে। জয়নবের নিজেকে অপরাধী মনে করতে লাগলো। সত্যিই তো, ও কতটা স্বার্থপর হয়ে গেছে। এইসব ভাবতে ভাবতে চলতে লাগলো কুয়াশার পেছনে। কুয়াশা একটা বড় রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা ঠেলে ভেতরে চলে গেল।
জয়নব গুটি গুটি পায়ে পিছনে ঢুকতেই বুকের ভিতর ধক করে উঠল। আদরে নিথর দেহ পড়ে আছে বিছানায়, ফ্যাকাশে মুখ, শুকিয়ে যাওয়া ঠোঁট আর চলছে ড্রিম দেখে জয়নবের বুক হু হু করে উঠল। ইস, কি হাল করেছে মানুষটার জয়নব। তখনই কুয়াশার ভেজা গলা শোনা গেল। জানিস জান, আদর ভাইয়া আমাদের পরিবারের জান ছিল। উনি না থাকলে আজ আমি, সাজিয়াপি, ইয়ান এখন কোনো রাস্তার ধারে বসে বাস করতে হতো, খেতে হতো ডাস্টবিনে ফেলে যাওয়া খাবারগুলো। জানিস ভাইয়া, কখনো কারো কাছে হাত পাততে শিখিনি, আমাদের শেখাননি। এর থেকে ভালো মনে হতো তার কাছে ডাস্টবিনে ফেলে যাওয়া আধ খাওয়া খাবারগুলো। আমরা রোজ অপেক্ষা করতাম জানিস, কখনো কোনো ভালো খাবার যদি ফেলে যেত। একদিন এসব সইতে না পেরে আদর ভাইয়া আমাদের জন্য কাজ করতে শুরু করে দিলেন। দিন রাত খেটে আমাদের জন্য খাবার আনতো, কাপড় আনতো। ভাইয়া কত স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য জানিস। যে ছেলে বাড়িতে এক বেলা মাংস রান্না না হলে মুখে খাবার তুলতো না, মাছ হলে সেদিন খাবার বন্ধ ছিল, সেই ছেলে কিনা না খেয়েছে, সেই ছেলে কি না খেয়েছে। হু হু করে কেঁদে উঠল কুয়াশা। শব্দহীন কান্নার স্রোত জয়নবের চোখেও। জয়নব আদরের পাশে গিয়ে বসলো, হাতে হাত ছুলো। আহ, কতদিন পর এই লোকটি স্পর্শ পেয়েছে। জয়নব আদরের কপালে হাত বুলালো। এই ছেলেটি নাকি এত কষ্ট করেছে জীবনে। কই, এই ছেলে নিষ্প্রভ চাহনি দেখে কেউ কখনো বুঝবে না তার অতীতটা কেমন ছিল। সত্যি তো, আদরের ব্যক্তিত্বটাই বুঝিয়েছিল অন্যরকম। আদরের সাথে থাকাকালীন কখনো জয়নবকে একা ছাড়েনি আদর, উল্টা ওকে সাহায্য করেছে প্রতিটা প্রতিশোধ নেবার জন্য। জয়নব আদরের হাত শক্ত করে চেপে ধরে বসে রইল। কুয়াশা কাঁদতে কাঁদতে বড্ড ক্ষিপ্ত হয়ে বলল, এসব কিছু তোর বাবার জন্য জান, একমাত্র তোর বাবার জন্য। জয়নব আর এসব সহ্য হলো না। কখন থেকে তার বাবা এটা করেছে, তার বাবা ওটা করেছে শুনতে শুনতে জয়নব ক্লান্ত। সে তো তার বাবাকে চেনেই না, জানেই না। ছোট থেকে তো সাইফকেই বাবা বলে জানতো। হঠাৎ করেই উদয় হলো বাবা, আর তার নামে শোনা কথাগুলো হজম করতে না পেরে খানিকটা জোরেই বলল, কি করেছে আমার বাবা? কি করিনি সেটা বল। তোর বাবার জন্য আমাদের পরিবারকে সমাজ ছাড়া হতে হয়েছিল। একমাত্র তোর বাবার জন্য আমাদের বাড়ির আগুন ধরিয়ে দেয়া হয়। একমাত্র তোর বাবার জন্য আমার বাবা আর চাচ্চুকে শহীদের দরজা দেয়ার বদলে জঙ্গিবাদ বলা হয়। দিনটি ছিল রমজান মাসের শেষ রোজা। বাহিরে প্রবল ঝড়। পরিবারের সবাই তখন বাসায়। আজান দিবে ঠিক সেই সময় হঠাৎ আমাদের পুরো বাড়ি পুলিশ ঘিরে ফেলে। আজানের মুহূর্তে মুখে পানিটুকু নিতে দেয়নি তারা। আমাদের সবাইকে জেলে নিয়ে যাওয়া হয়। তখন আইন ছিল খুব কঠিন, তার উপর দেশদ্রোহীর তকমা। পরে আমরা জানতে পারি এক মিশনে বাবা আর চাচ্চু তোর বাবার অর্থনৈতিক কাজের খবর পেয়েছে তারা। আমেরিকার মতো জায়গায় 11টা ব্ল্যাক হোয়েলের মাঝে লুকিয়ে আছে তার রহস্য। এসব কিছু বাবা আর চাচ্চু প্রুফ সহ জোগাড় করেছিল। লাস্ট পর্যন্ত আইনের কাছে যাবার আগেই তাদের দেশদ্রোহী তকমাটা লাগিয়ে দিলেন। তবে সেদিন কোনো প্রুফ না থাকায় ছেড়ে দিলেন আমাদের। তবে সেই কাল রাত্রি যে আরও কালো হতে চলেছিল। কে বা কারা আগুন ধরিয়ে দিল আমাদের বাসায়। সেই আগুনে আমরা 4 জন বের হয়ে তো এলাম, আর সবাই সেখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কুয়াশার চোখে এবার যেন ভেসে উঠল সেই রাত্রি। আগুন জ্বলছে, তাদের ঘর জ্বলছে, তার বাবা মা ছোট ভাইটি জ্বলছে। চিৎকার ভেসে আসছে। কুয়াশা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। 2 চোখে মুখে হাত চেপে ধরল। বাবা মা ছোট ভাই আকাশের কথা এখনো মনে পড়ে কুয়াশার। জয়নব কুয়াশার পাশে এসে বসলো। ওর কাঁধে হাত দিতেই এক ঝটকায় সরিয়ে দিল কুয়াশা। আঙ্গুল তুলে বলল, দরদ দেখাতে আসবি না। বাপে আমাদের কষ্ট দেয় আর মেয়ে দয়া দেখাতে আসে। জয়নব চুপ করে রইল। ওর কি দোষ এসবে? তখনই কুয়াশা বলল, তুই কি ভাবছিস আমি জানি। এটাই তো। তুই কেন তোকে এসবে টানা হলো? জয়নব সত্যি জানতে চায়। সে বড় বড় চোখ করে চেয়ে বলল, হ্যাঁ, আমি জানতে চাই সব কিছু। সব রাক্ষসেরই আত্মা থাকে কোনো এক পাখির ভেতর। জয়নব হা হয়ে গেল। রাক্ষস, আত্মা, পাখি, এসবের মানেটা কি?
কুয়াশা চট করে উঠে দাঁড়ালো, পেছনে ফিরে বড় বড় পা ফেলে ছুটে চলে গেল সে। জয়নব তার মাথার মাঝে চলা হাজারটা প্রশ্ন নিয়ে আবারও চলে এলো আদরের কাছে। আদরের বুকে হালকা করে মাথা রেখে ফুপাতে ফুপাতে কখন যে ঘুমিয়ে গেল জয়নব জানেই না। এদিকে আদর চোখ খুলল, বুকের মাঝে জয়নবকে দেখে থম মেরে রইল। পরক্ষণেই জয়নব তাকে গুলি করেছে ভাবতেই চোখ মুখ শক্ত হয়ে গেল। কি করবে এবার আদর? ভুলে যাবে সব, নাকি বদলা নিবে জয়নবের কাছ থেকে? কি হবে জয়নবের? কি হবে তার বাবা রাহুলের? আর কিভাবে করবে জয়নবকে ব্যবহার তার বাবার বিরুদ্ধে? পাপ মানুষকে ধ্বংস করে দেয়, মানুষ থেকে করে তোলে অমানুষ, হিংস্র পশু। তখন তার মনে মা মেয়ে বোন বলে কিছু থাকে না। যা থাকে তা হলো নারী আর তার শরীর। প্রতি বছর এই নারীদের উপরে অত্যাচারের হার বাড়ছে, ধর্ষণ বাড়ছে, নারী হত্যা বাড়ছে। এসব কিছু থেকে রুখে দাঁড়াতে আমরা অনেক রকম চেষ্টা করে চলেছি, তবে আমাদের একা হাতে এসব সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সকল জনগণের সহযোগিতার। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। বক্তব্যটি দিয়ে শেষ করলেন রাহুল খন্দকার। সাথে সাথে শুরু হলো উপস্থিত সবার করতালি। জয়নব ভাবলেশীনভাবে চেয়ে রইল নিজের বাবার দিকে। মিলাতে চাইলে বাহিরের রূপটার সাথে ভিতরের রূপটা। কিছুতেই ভেবে পাচ্ছে না জয়নব এই কালো মনের মানুষটিকে কিভাবে সবাই সাদা মনের মানুষ মনে করে। জয়নব তাচ্ছিল্য হাসল এবার, যে নিজের কর্মের আড়ালে নারীদের বস্তু খাবার বানায়। সে আজ সকলকে ভাষণ দিচ্ছে নারী নির্যাতন রুখতে। জয়নব হাসতে লাগলো। এই দেহে এই লোকের রক্ত ভাবতেই গা শিরশির করে উঠল। আচ্ছা, এখন যদি সে হাতের রক্তটা কেটে দেয় তাহলে তো এই লোকের রক্ত বেরিয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু দেহ, এই দেহ কি করবে সে? এই লোকেরই তো অংশ সে। এই লোকের চোখ, নাক, মুখ সব যেন জয়নবের মুখের আদলে বসানো, শুধু গায়ের রংটা চাপা। জয়নব হতাশার শ্বাস ফেলল, বড় বড় পা ফেলে এগিয়ে গেল নিজের বাবা নামের পশুটির দিকে। আর ভাবছে কিছু ঘন্টা আগের কথাগুলো। জান, আদলের হাতের স্পর্শ চুলের ভাঁজে পেতেই আদরের বুকের উপর থেকে মাথা তুলে জয়নব। ফোলা চোখ, ঘুমাচ্ছন্ন মুখ, কখন যে ঘুমিয়ে গেছিল জানা নেই তার। আদর জয়নবের চোখের কোণে জমে ওঠা ছলছল পানি মুছে দিল, বলল, জান কাঁদছো কেন? আমি আপনাকে মারতে চাইনি, কিন্তু কিভাবে কি থেকে কি হয়ে গেল আমাকে ক্ষমা করে দিন। ডুকরে উঠল জয়নব, মাথা নত করে কাঁদতে লাগলো। কান্নার শব্দ না হলেও কেঁপে কেঁপে উঠছে দেহ খান। আদর জয়নবের থুতনি ধরে মুখ উঁচু করলো। জান, তোমার উপর আমার কোনো রাগ, কোনো ক্ষোভ নেই। কারণ কি জানো? জয়নব অবুঝের মতো মাথা নাড়ালো। তা দেখে আদরের মন চাইল গাল টেনে দিতে জয়নবের, কিন্তু নিজের ভাবনাগুলো বাদ দিয়ে দাম্ভিক মুখ খানায় গম্ভীর ছেয়ে বলল, তোমার বাবা শুধু আমাদের সাথে নয়, তোমার সাথে ইনফ্যাক্ট পুরো নারী জাতিদের সাথে বেইমানি করছে। জয়নব বড় বড় চোখ করে তাকালো। আদর বলতে থাকলো, তোমার বাবা একজন ক্যানিবাল। জয়নব বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। কি বলছেন এসব? এটাই সত্যি, তোমার বাবা একজন মানুষ খেকো। আপনারাও? আমি শুনেছি রুফায়দা আপু বলেছিল অভিনব স্যার নাকি রুফায়দা আপুর সামনে খেয়েছে। আদুল হতভম্ব হয়ে গেল। কোন কথার পৃষ্ঠে মেয়েটি কোন কথা বলছে? আদলের মন চাইল জোরে জোরে হাসতে, তবুও নিজেকে সামলে বলল, না, আমরা ক্যানিবাল নই। রুফাইদাকে শুধু ভয় দেখাবার জন্য এসব করা। এই সব কিছুর মাঝে রুফায়দা আপুকে কেন টানলেন? তার শোকে বাবা। আবারও চোখে পানি টলমল করতে লাগলো। আদর বলল, আমরা রুফাইদাকেই তুমি ভেবেছিলাম। রুফাইদাকে কোনো রকম হার্ট করতে চাইনি আমরা। ইনফ্যাক্ট যখন জানতে পারি যাকে আমরা ধরে রেখেছি সে অন্য কেউ, তাকে আর কিছু করিনি। তবে হ্যাঁ, না চাইতেও তাকে আমাদের কাজে লাগিয়েছি, তোমাকে আমাদের হসপিটালে আসতে বাধ্য করতে। জয়নব চোখ বড় বড় করে চাইলো। আদর শুরু থেকে শুরু করলো, আমার বাবা একবার তোমার বাবাকে তার কুকর্মের সাথে হাতে নাতে ধরে। উনি তখন নারী পাচারকারী ছিলেন। তার সাথে আমাদের উন্নত দেশগুলোর মধ্যে এখনো অনেক ক্যানিবাল রয়েছে এবং এমন অনেক রেস্টুরেন্ট যেখানে মানুষের মাংস সাপ্লাই করত। এভাবেই নিজের কুৎসিত চেহারা সমাজসেবার আড়ালে লুকিয়ে রাখেন উনি। জয়নবের মন চাইল এসব শোনার আগে সে মরেই যেত, নয়তো কখনোই না জানতো তার পিতৃ পরিচয়। আদর আবার বলতে শুরু করলো, জানো তুমি একমাত্র তোমার বাবার ধ্বংসের কারণ হবে।
আদর এবার উঠে বসতে চাইল। জয়নব সাহায্য করলো। জয়নবের মনে হলো লোকটি বুঝি শুকিয়ে গেছে, কেন যেন রোগা রোগা লাগছে। আদরের গলায় জয়নবের ভাবনার ভ্রম কাটলো। তোমার নানা ছিলেন জমিদারের পুত্র, তার একমাত্র মেয়েই ছিল নয়নতারা। মেয়েকে অনেক ভালোবাসতেন। আর তোমার মা প্রেমে পড়ে যায় তোমার বাবার। আবেগে আপ্লুত হয়ে তোমার মা তোমার বাবাকে বিয়ে করে নিয়ে হাজির হয়। তোমার নানা এতে আর আপত্তি করেনি, সব ঠিক চলছিল। হঠাৎ কি হলো, তোমার নানা সিঁড়ি থেকে পড়ে গেল এবং পরলোক গমন করলো। এভাবেই দিন যেতে লাগলো। একদিন তোমার মার সামনে সব সত্যি চলে আসে এবং এটিও জানতে পারে তোমার নানা তোমার বাবার সম্পর্কে সব জানতে পেরে গেছিল। উনি নয়নতারাকে বলতে চেয়েছিল কিন্তু আর বলা হয়নি। নয়নতারা এসব কিছু জানতে পারার পর তোমার বাবার সম্পর্কে খোঁজ লাগাতে শুরু করে। ধীরে ধীরে জানতে পারে রাহুল তার ঘাড়ে বন্দুক রেখে চালিয়ে যাচ্ছে। নয়নতারাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। তার লক্ষ্য ছিল তার বাবার সম্পত্তি আর তার নাম আর সিটিজেনশিপ। কারণ তোমার মা তখন আমেরিকার সিটিজেন, যার আড়ালে নিজের কালো কাজগুলো লুকাবে। হলো তাই সে বাংলাদেশ সহ নানান জায়গায় মেডিকেল কলেজ খুলে আর ডাক্তারি পেশার আড়ালে চলতে থাকে হত্যা, পাচার, ধর্ষণ। শুধু তাই নয়, মেয়েদের উপর করা হলো এক্সপেরিমেন্ট। আর সব থেকে মজার বিষয় কি জানো? জয়নব এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল সব এবং চোখের জল অজান্তেই মাটি স্পর্শ করছিল। বলল, তুমি রুফাইদা কুয়াশা সাজিয়া যে মেডিকেলে পড়তে, তাও কিন্তু তোমার বাবার। জয়নব ভাষা হারিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে রইল। আদর বলতে লাগলো, তোমার মা যখন জানতে পারে তোমার বাবার সাথে এসব নিয়ে তুমুল ঝগড়াঝাটি শুরু করে। এক পর্যায়ে তোমার মার গায়ে হাত তুলে তোমার বাবা বন্দি করে দেয় তাকে। তুমি কি জানো তোমার মা এখনো জীবিত, কিন্তু জিন্দা লাশ। মা, আমার মা বেঁচে আছে? আপনি সত্যি বলছেন? আদর মাথা নাড়ালো। পাশে থেকে ল্যাপটপের দিকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলল, ল্যাপটপ। জয়নব এগিয়ে দিল। আদর ল্যাপটপ অন করে একটি ফাইলে ঢুকলো। সর্বপ্রথমবার ছবি আসে, সে জয়নবের বাবা। জয়নব ঘৃণিত মুখ নিয়ে চাইল। তারপরে জল করে উঠল সুন্দরী রমণীর খিলখিল করা হাসির ছবিটি। হাসিটা যেন একদম জয়নবের মতো। জয়নব মুখ চেপে কেঁদে উঠল। আমার মা। আদরের পর আরেকটি ছবি বের করলো। হসপিটালের কাপড় জড়িয়ে সিলিং এর পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নতারা, একদম নিস্তেজ। বয়সের ছাপ পড়ছে, তবে এক ফোঁটা সৌন্দর্য কমেনি। আদর বলল, ওনার বর্তমান অবস্থা, তোমার বাবা তোমার মাকে এতই টর্চার করেছে যে উনি এখন এই দুনিয়াতে থেকেও নেই। তবে জানে মারিনি আর মারবেও না যতদিন না তোমাকে পাচ্ছে। আমাকে? আমাকে কেন? আদর জয়নবকে কাছে টেনে নিল। মাথার চুলের ভাঁজে বিলি কেটে বলল, কারণ একমাত্র তুমি তোমার বাবাকে ধ্বংস করতে পারো, আবার তোমার বাবাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি বানাতে পারো। আর একমাত্র এই কারণেই ছিল তোমাকে আমরা মারতে চাইতাম, কিন্তু এই যে আমার মনটা দিল না, উল্টো পাগলের মতো ভালোবেসে ফেললো তোমাকে। বলেই জয়নবের কপালে ঠোঁট ছোঁয়ালো আদর। জয়নব বলল, আমার সাথে এইসবের কি কানেকশন আছে? তোমার মা খুব বুদ্ধিমতী বলতে গেলে। তোমার নানা মারা যাওয়ার সময় তার পুরো সম্পত্তি তোমার মাকে দিয়ে যায় আর তোমার মা তোমার নামে করে দেয়। তোমার 25 বছর পূর্ণ হলেই তুমি জমিদার বাড়ির নতুন মালিক। শুধু তাই নয়, তোমার বাবার যত কুকর্ম করেছে তার সব প্রুফ তোমার কাছে চলে আসবে। ইনফ্যাক্ট তুমি যদি উনার হাতে পড়ো তাহলে উনি তোমার মাধ্যমে আরো পাওয়ারফুল হয়ে যাবে এবং তোমাকেও তোমার মায়ের মতো হাল করবে। কিন্তু আমি কিভাবে? তোমার হাতের ছাপ আর তোমার চোখ যান। ওই যে বললাম তোমার মা খুব চালাক ছিলেন, তার সকল কৃতকর্ম এবং সব দলিলপত্র ইন্টারন্যাশনাল লকআপে রেখেছেন, যার পাসওয়ার্ড একমাত্র তুমি। যখন এমন হয় তখন তুমি খুব ছোট। এরপরে তোমার মা তোমাকে সাইদ আঙ্কেলের কাছে দিয়ে দেন। সাইদ আঙ্কেল তখন থেকে একজন জনপ্রিয় সাংবাদিক আর গোয়েন্দার লোক ছিলেন। তোমার মা তার সাহায্য নেয় আর আজ তুমি এখানে। জানো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি? ওই লকআপ তোমার বাবার কাছে। উনি দিনে রাতে দেখে অথচ টাচ করতে পারে না। তার একমাত্র কারণ তুমি ছাড়া যদি কেউ তার টাপ করে তাহলে ডিস্ট্রয় হয়ে যাবে এবং তোমার বাবা সব হারাবে। ইনফ্যাক্ট তোর 25 বছরের আগে যদি উনি না পায় তাহলে তার যত সহায় সম্পত্তি আছে সব ট্রাস্টে চলে যাবে। তখন তোমার বাবা একজন সাধারণ মানুষ হয়ে যাবে। তাই তো তোমাকে উনি হন্যে হয়ে খুঁজে যাচ্ছেন। আর এই জন্যই তোমাকে আমি নিজের কাছে রেখেছি। আর রইল সেই লকআপ, তা আজ পর্যন্ত তার হেফাজতে রাখা থাকলেও এখন আর নেই। নেই মানে?
কোথায় তাহলে? তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো কতগুলো পা। তার মধ্যে থেকে ভেসে এলো মেহেজাবের কণ্ঠ। এখন সেটা আমাদের কাছে জৈনব। জয়নব বিষয় নিয়ে চাই তা দেখে হাসে মেহেজাব, বলে, কুয়াশা আমাকে সব বলেছে জৈনব। ওদের এই মিশনে আমিও আছি। মূলত আমি এখানে এসেছিলাম এই জন্যই, কিন্তু এখানে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে এলো। সব থেকে বড় মাস্টারমাইন্ডের চেহারা এবার স্পষ্ট হলো। জয়নব খুশি হলো, যদিও মনে মনে খুব কষ্ট হচ্ছে তার, তবে এতটাও ভঙ্গুর নয় যে যেখানে রুফায়দার জন্য বদলা সে নিতে পেরেছে। এইটা তো নিজের মায়ের লড়াই, পুরো দেশের নারীদের লড়াই। জয়নব সপ্তপূর্ণ শ্বাস ছাড়ল, অতীত থেকে বেরিয়ে বর্তমানে পা রাখলো। রাহুলের মুখোমুখি হয়ে সকলের সামনে বলল, বাবা। রাহুল খন্দকার খানিকটা অবাক হলেও মেয়েটির চেহারা দেখে বুঝতে বাকি রইল না এই সে তার হারিয়ে যাওয়া মেয়ে। সকলের সামনে অভিনয় করল রাহুল, মেয়েকে কাছে টেনে ক্রোধনে ভেঙে পড়ল। জয়নব নিজেও তালে তাল মিলালো। উপস্থিত জনগণ বাবা মেয়ের মিলন মেলা দেখে আবেগী হলেন। অভিনয়ের এক পর্যায়ে জয়নব বলল, বাবা তোমার জন্য সারপ্রাইজ আছে। রাহুল ব্রু কুচকালো, তার মাথাতেও এখন কিচ্ছু কাজ করছে না। যেই মেয়েকে চিরুনি তল্লাশি করে খুঁজে পায়নি সে হুট করে কই থেকে এলো, এবং এলো তো এলো সবার সামনে, যেখানে রাহুল মুখ খুলে কিছু বলতেও পারছে না। তাই সে জয়নবের হ্যাঁতে হ্যাঁ বলল। জয়নব কুটিল হাসলো, হাতে রিমোট চাপ দিতেই একে একে ভেসে উঠল রাহুলের সাদা মনের কালো কুৎসিত দিক দুনিয়া। উপস্থিত সকলেই এতক্ষণ যারা আবেগী হচ্ছিল তারা ক্রোধে ফেটে পড়ল। এখানে উপস্থিত নারীদের বলল, উনি আপনাদের সব থেকে বড় অপরাধী। আমি আপনাদের হাতেই দিতে চাই। আপনারা যা শাস্তি দিতে চান তাই দিতে পারেন। রাহুলের মুখ আতঙ্কে কালো হয়ে গেল, পালাতে চেয়েও পালাতে পারল না। একে একে সকলেই টেনে হিসড়ে মারতে লাগলো তাকে। জয়নবের এতে যেন কিছুটা শান্তি লাগলেও পুরোটা লাগেনি। সে সকলকে থামিয়ে দিয়ে বসলো রাহুলের সামনে, বলল, পৃথিবীতে শুনেছি বাবা নাকি তার সন্তানের, বিশেষ করে মেয়ের জীবনের সুপার হিরো হয়, কিন্তু আপনি একজন নিকৃষ্ট মানুষ। একটিবার কি মনে হয়নি এইসব করার সময় আপনার মেয়ে আছে? ও হ্যাঁ, আপনি না বললেন পাপ মানুষকে ধ্বংস করে দেয়, মানুষ থেকে করে তোলে অমানুষ, হিংস্র পশু। তখন তার মনে মা মেয়ে বোন বলে কিছু থাকে না, যা থাকে তা হলো নারী আর তার শরীর। একদম ঠিক বলেছেন, আপনি একজন নরপশু। খুব শক্ত আপনার নারীকে মাংসে পরিণত করার। আজ আপনাকে আমি বোঝাবো মানুষ খাদ্য হলে কেমন লাগে। বলেই মেহেজাবকে ইশারা করে জয়নব। মেহেজাব কিছু পুলিশের সাথে এসে তাকে নিয়ে গেল। জয়নব বাঁকা হাসলো, তারপর হেঁটে চলে গেল আদরের কাছে। আদর দাঁড়িয়ে আছে তার সামনে। জয়নবকে দেখেই আদর জড়িয়ে ধরলো। শেষ পর্যন্ত এই অন্তর্দহন শেষ হলো। এবার প্রণয় শুরু, কিন্তু জয়নব নাক ছিটকে বলল, সত্যি করে বলুন তো, আপনি মানুষের মাংস খেয়েছেন কিনা? একদম মিথ্যা নয়। হ্যাঁ, একবার টেস্ট করেছিলাম তো। ছি, আপনি কখনো টাচ করবেন না আমাকে। ইয়াক, থু থু। এমন করছে কেন? আমি তো একবার খেয়ে ব্রাশ করে নিয়েছিলাম। আপনি আমাকে ছোবেন না, আমার বমি আসছে। আদর হো হো করে হেসে দিল। এবার ঝাপটে ধরলো জয়নবকে। জয়নব তখনও ধাক্কাতেই লাগলো। এইভাবে চলতে লাগলো তাদের খুনসুটি। তারা এবার হসপিটালের দিকে রওনা হলো। জয়নব শেষ পর্যন্ত তার মাকে দেখবে, বুকে জড়িয়ে নিবে, আর অনেক অনেক ভালোবাসবে তার মাকে। আর ওইদিকে গহীন এক জঙ্গলের ভিতর বেঁধে রাখা হয়েছে রাহুলকে। তার চারপাশে ঘুরছে নরখাদক বা ক্যানিভালিজম। এদের দেখে মনে হচ্ছে এরা মানসিকভাবে অসুস্থ। ঠিক তখনই একজন এসেই রাহুলের হাত টেনে ধরে এক কোপ বসালো, আর রাহুল গগন বিদারী চিৎকার করে উঠল। নিজের হাতকে এভাবে চাপিয়ে খেতে দেখে বমি করে ভাসিয়ে দিল সে। এরপরেই আবার আরেক হাত একইভাবে কেটে দিল তারা। ধীরে ধীরে কেটে ছিঁড়ে খুবলে নিতে থাকলো রাহুলের প্রতিটি অঙ্গপঙ্গ। রাহুলের চিৎকার পুরো জঙ্গলে হারিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে জ্ঞান হারালো। পরবর্তী চোখ খুলতে আবারও একই রকম হাল হতে লাগলো তার। ধীরে ধীরে নেতিয়ে পড়লো রাহুল। জয়নব রাহুলের সাথে তাই করেছে যেটা করেছিল ডক্টর শাহিল, ডক্টর দেবাশিস আর তার সহযোগীদের সাথে। হ্যালোজিনেশন, সেই মৌমাছির বিষাক্ত মধু আর ধুতরাফল দিয়ে।
এভাবেই তিলে তিলে মরবে রাহুল। একেবারে মরে গেলে তো সে রেহাই পেয়ে যাবে, কিন্তু রাহুলের পাপ তো এত ছোট নয়, তাকে মরতে হবে ভয়ঙ্কর মৃত্যু। আসসালামু আলাইকুম।